করবে, তারপর স্ক্রিনটা শেয়ার করে দিই। আমি এই জন্য একটু আগে আগেই দিচ্ছি যাতে সবাই জয়েন করতে পারে। একটু আগে আগেই দিচ্ছি জয়েনিং টাইমটা যাতে না হয়। তো এখন তো দেখতেছি যে আসলে কিন্তু স্যার এখন পর্যন্ত পার্টিসিপেট করছে স্যার আপনার 5 জন। সেটাই তো দেখতেছি। ওদিন আগের ক্লাসে সবাই বলে যে স্যার আমাদের 8টায় করেন, আমাদের জন্য সুবিধা হয়। 8টায় করলাম, এখন দেখি পার্টিসিপেন্ট আরো কম। হবে হয়তো স্যার 13 জনের মতো ছিল ক্লাসে। 13 জন না স্যার সহ তো মানে 12 জন ছিল। স্যার আরো কিছু জয়েন করবে আর কি। হ্যাঁ, জয়েন করবে। তো আমরা আমাদের ডিসকাশনটা স্টার্ট করে দিই। সবার আগে আমি যে কথাগুলো নিয়ে বলবো সেটা অথবা সেলিম তোমাদের গ্রুপে পোস্ট আকারে দিবে যে আমাদের একটা একটা গ্রুপ প্রজেক্ট থাকবে, বাট ওটা হার্ডওয়্যার প্রজেক্ট না। জিনিসটা থাকবে হলো যে আইডিয়া বেসড প্রজেক্ট। কিরকম যে আমি আজকে 2টা প্রজেক্ট দেখাবো। একটাতে দেখাবো যে প্রজেক্টের ডিবাগ একবারে হার্ডওয়্যার লেভেল থেকে এবং সফটওয়্যার কোডিং কিভাবে আর্ডিনোতে করে একবারে স্টেপ বাই স্টেপ দেখাই দিব আমি স্লাইডটাতে। আর একটা দেখাবো হলো যে তোমাদের অ্যাকচুয়ালি কিভাবে ওই প্রজেক্টটা দিতে হবে। প্রজেক্ট বলতে কি, তোমরা সবাই একটা করে প্রজেক্ট চুজ করবা, চুজ করে ওইটা ওই রকম ডিটেলস রেডি করবা, রেডি করে সবাই প্রজেক্টটা নিয়ে একটু স্টাডি করে দেন একটা প্রেজেন্টেশন নিব আমি। ঠিক আছে? তো এটা যে কোনো দিনই নিতে পারি। তো ওইটা তোমাদের এই ল্যাবের কোর্সে। আর প্লাস আমি অলরেডি মাজেদুল স্যারের সাথে কথা বলছি যে তোমাদের জন্য দেখি একটা পিএলসির ক্লাস ব্যবস্থা করা যায় কিনা। আমি কথা বলছি স্যারের সাথে অলরেডি যে একটা পিএলসির থিওরিটিক্যাল প্লাস প্রোগ্রামিং এর কিছুটা ধরন তোমাদের আইডিয়া অ্যাটলিস্ট দেওয়া যায় কিনা পিএলসি নিয়ে। তো স্যার আমার সাথে একমত হয়েছে। তো আমরা একটা ডেট ফিক্সড করব। ডেট ফিক্স করে ডেফিনেটলি এটা তোমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার বলো। স্যার হচ্ছে কি স্যার, আমার একটু প্রবলেম, এই সারাদিন ধরে বৃষ্টি স্যার, যার কারণে আমার ফোনে চার্জ নাই, যখন তখন স্যার বন্ধ হয়ে যাইতে পারে স্যার। এটা সাইফুল, প্রবলেমে পড়ে গেছে স্যার। সাইফুল বলতেছো নাকি? জি স্যার। তুমি রেজিস্ট্রেশন করছো? না স্যার, করি নাই তো স্যার। তোমাকে রেজিস্ট্রেশন করতে বলছো তো বাসে স্যার? জি স্যার, করব। করবো মানে কি, তোমাকে আমি তোমার মেসেঞ্জার গ্রুপে তোমার মেসেঞ্জারে আমি দিছি, তোমার এই গ্রুপে দিছি, তোমাকে আমি সেলিমকে আমিও দিয়েছি স্যার, আমি ওই করেছি কিন্তু তুমি এটা জাস্ট ওই স্যার ফর্মটা সারাদিন স্যার ফোন বন্ধ ছিল স্যার, এই কারেন্ট না আসার কারণে, এই কারণে দেখতে পারিনি স্যার। ওইটা ফিল আপ করতে সর্বোচ্চ তোমার 1 মিনিটও লাগবে না। শুধু তোমার নাম, তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার আর তুমি চয়েস দিবা ফোকে, শেষ। 1 মিনিটও না, 30 সেকেন্ড লাগবে ফিল আপ করতে। যাই হোক তুমি করে ফেলবা। জি স্যার, জি স্যার, করে ফেলবো করে ফেলবা। আর অনলাইনে আমাদের বিশ্বাস যে তুমি এখানে একটা প্রাইস নিয়ে আসতে হবে। ঠিক আছে? তুমি সমস্যা হলে তুমি রোলটা লিখে চলে যাও। ঠিক আছে? আর গান চর্চা করো ভালো করে। না, সবই চর্চা করো, গান চর্চা আর কি, সবই করতে স্যার হবে। স্যার এই প্রোগ্রামটা কবে হবে স্যার? এটা জানাই দেওয়া হবে তোমার শনি হবে হয়তো, বা জানাই দেওয়া হবে। মাজিদুল স্যার ভালো বলতে পারবে আরো। লাইভ স্যার আমরা তো দেখতে পারবো না স্যার। এটা লাইভ থাকবে তো, ফেসবুক লাইভ হবে। ফেসবুকের মধ্যে লাইভের ভিতরে ওরা গাবে, সব অডিয়েন্স তো আমরা দেখবো, আমরা ভোট দিব। 8 ডিপার্টমেন্টের 8 জন থাকবে। তো এদের মধ্যে যার গান ভালো লাগবে তাকে ভোট দিব আমরা। ইন্ডিয়ান আইডল দেখছো না, যেরকম এই যে এরকম কম্পিটিশন গুলো যেরকম হয়, জি স্যার, জি স্যার। ওইরকম আর কি। সবাই গান গাবে লাইভ, তারপর এখানে আমাদের ভোট দিতে হবে আর কি, ভোটিং এ। স্যার গান লাইভে গাবে স্যার, এটা তো ওই যে ওইখানে কি কল দেওয়া হবে ফেসবুক লাইভে গিয়ে? ওইটা তোমার ওইখানে বলে দিবে কিভাবে করা হবে। একটা ওয়েবসাইট আছে স্টিম ইয়ার্ড, ওইটা দিয়ে করা হবে মনে হয়। ওইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ওই টেকনোলজি নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওটা আচ্ছা ঠিক আছে? আগে মনে হয় তোমাদের 3 জন রেজিস্ট্রেশন করছে দেখলাম, তোমাদের নাইমও আছে। নাইমা রবীন্দ্রসঙ্গীত দিছো না? জি স্যার। ঠিক আছে, আমি লিস্টটা মাজেদ স্যারকে পাঠিয়ে দেবো, তো মাজেদ স্যার তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, গান বাজনা নিয়ে কথা না বলি, আমরা কয়জন আছি একটু দেখি আরেকবার। আমরা অলরেডি 9 জন হয়ে গেছি। ঠিক আছে, 9 জন হয়ে গেছি। তো আমরা স্টার্ট করতে পারি। তো যেটা আমি বলতেছিলাম যে তোমাদের ওই রকম একটা করে গ্রুপে হয়তো তোমরা 25 জন, আমার জানা আমাদের 25 জন বা 24 জন তোমরা। তো সেই ক্ষেত্রে
তোমরা গ্রুপে একটা করে আইডিয়া ডেভেলপ করবা এবং ওই আইডিয়াকে তোমরা একবার স্টেপ বাই স্টেপ আমি দেখা দেবো কি কি অ্যাকচুয়ালি থাকতে হবে, ওইভাবে তোমাদের করতে হবে। তোমার হাতে হয়তো বা সময় থাকবে 10-12 দিন, অনেক সময় 10-12 দিনে একটা প্রজেক্ট 5-6 জন মিলে কোনো সমস্যাই না। তো ওইভাবে তোমরা ডেভেলপ করবা। স্যার হ্যাঁ বলো। স্যার সাইফুল বলছিলাম। হ্যাঁ সাইফুল। স্যার আমি কি লিভ নিতে পারি স্যার একটু? হ্যাঁ হ্যাঁ আমার লিভ নাও, ফোনে লিভ নাও। চার্জ নাই, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ লিভ না যাও। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা প্রথম যে প্রজেক্টটা দেখব সেটাতে যেটা হলো যে এই প্রজেক্টটা আমি মনে হয় যে লাস্ট সেমিস্টারে করাইছিলাম, লাস্ট সেমিস্টার আগের সেমিস্টার একটা ডে ব্যাচে। ওদের কাজটা ছিল হলো যে একটা অন্ধ ব্যক্তি যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, যে এই চলাফেরা করার সময় তার মানে সাহায্যকারী একটা ডিভাইস তৈরি করতে। এখন আমরা জানি অনেকেই বানায় তোমার হাতে একটা লাঠি থাকে, ওই হ্যান্ড স্টিকের মতো, স্মার্ট স্টিকের মতো, তো ওইটা বানায়। তো অনেকে অনেকভাবে বানাইছিল, অনেকে কেউ হ্যান্ড গ্লাভস দিয়ে তৈরি করছে, কেউ জুতার সাথে কিছু সেন্সর ইউজ করে তৈরি করছে, যাতে সামনে কোনো অবজেক্ট থাকলে বা অবস্টেকেল থাকলে যাতে কি সে অটোমেটিক্যালি জানতে পারে। বা কিছু কিছু একজন স্টুডেন্ট করছিল যে ভাইব্রেটর, তার হাতে একটা লাঠি থাকবে, সে লাঠিটা ভাইব্রেট করবে। ঠিক আছে, তো অনেকে অনেকভাবে ডিজাইন করছিল। তো আমি জাস্ট বলে দিছিলাম ওদেরকে যে একটা তোমাদের প্রবলেমটা হলো যে একটা অন্ধ ব্যক্তি, একজন ব্লাইন্ড পার্সনের জন্য এমন একটা স্মার্ট সিস্টেম ডিজাইন করো যেটা তাকে হাঁটতে সাহায্য করবে। আমাকে আর কিছুই বলে দেয়নি, ওরা এইটার উপর বেস করে ওরা নিজেদের মতো কাজ করছে। আর কেউ এক একভাবে এক একজন এক এক সেন্সর ইউজ করছে, কিন্তু আমি ওদের যেটা আমি বলছিলাম যে আচ্ছা তোমরা যেটা ইউজ করো, একটা সেন্সর তোমাদের জন্য খুবই ভালো হবে, যেটা হলো আলট্রাসনিক সাউন্ড সেন্সর। এটা খুবই পপুলার একটা সেন্সর, এবং এই সেন্সরটা নিয়ে আমি এই স্লাইডটা আমি ওদেরও দেখাইছিলাম যে এই আইডিয়াটা নিয়ে তোমরা বেসিক্যালি পরবর্তীতে কাজ শুরু করো। এবং আলহামদুলিল্লাহ সবাই করতে পারছে, এবং কেউ মানে বলেনি যে স্যার আমি পারি না, সবাই করতে পারছে এবং খুব ভালো প্রেজেন্টেশন করছিল। যাই হোক, আমি আজকে তোমাদের সেটাই বলবো যে কিভাবে এই প্রজেক্টটা ওরা A to Z করছিল। তো সবার আগে যেহেতু আমরা একটা সেন্সর ইউজ করবো, আলট্রাসনিক সাউন্ড সেন্সর, তো এইটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমাদের আগে জানা প্রয়োজন। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি সবসময় মনে রাখবা, একটা প্রজেক্ট হোক বা যে কোনো একটা সিস্টেম ডিজাইন করার আগে আমাদের তিনটা জিনিস আমি আগের ক্লাসে বলছি, যে ইনপুট, মাইক্রো কন্ট্রোলার ইউনিট এবং আউটপুট। ঠিক আছে, আমরা গত ক্লাসে বলছিলাম যে ইনপুট হিসেবে আমরা অনেক রকম সেন্সর ইউজ করতে পারি, তো সেই ক্ষেত্রে এইটা একটা সেন্সর। তো সেন্সর গুলো কিন্তু ইনপুটে থাকে আমরা জানি। তো সেন্সরটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি। এখন আমরা অনেক সময় অনেক প্রজেক্ট করি, আমি যেমন অনেক প্রজেক্ট দেখছি, ইভেন গতবার প্রজেক্ট কম্পিটিশনে দেখলাম তোমাদের ব্যাচ থেকেও অনেকে প্রজেক্ট করছে, বাট অনেকে অনেক কিছু জানে না, জাস্ট দেখলাম যে জাস্ট বসাই দিছে। তোমরা সবাই তোমাদের রোলগুলো চ্যাট বক্সে দিয়ে দাও। ঠিক আছে, তো তো যেটা দেখলাম যে ওরা প্রজেক্টটা কমপ্লিট করছে বা ওরা আউটপুট দেখাতে পারতেছে, বাট কিভাবে যে কাজ করতেছে, একটা সেন্সর কিভাবে কাজ করতেছে এটা স্টাডি করে না। সবসময় একটা প্রজেক্ট বা একটা যে কোনো একটা সেন্সর কাজ শুরু করার আগে ওই সেন্সরটা কিভাবে কাজ করে ওইটা নিয়ে একটু স্টাডি করবা, যে অ্যাকচুয়ালি সেন্সরটা কিভাবে কাজ করতেছে, তার অ্যাক্টিভিটিস গুলো কিরকম। তো সবার আগে দেখো যে এই আলট্রাসনিক সাউন্ড সেন্সরটা আর যে মডেলটা সেটা হলো HCSR04, এটা তার মডেল নেম। এটা কোনো আহামরি কিছু না, জাস্ট ওই কোম্পানি যারা এটা ম্যানুফ্যাকচার করে তারা এই মডেল নেমটা দিচ্ছে HCSR04। 04 বলতে বেসিক্যালি এটা মনে হয় এটা 4টা পিন, এই সেন্সরের 4টা পিন আছে। কোন পিন কি কাজ করে আমি একটু পরে বলতেছি। তো বেসিক্যালি এই সেন্সরে দেখো আমাদের দুইটা স্পিকারের মতো দেখা যাচ্ছে, এই যে পার্ট দুইটা স্পিকারের মতো দেখা যাচ্ছে। এখানে বেসিক্যালি কি সাউন্ড সেন্সর কিরকম, মানে আমরা ছোটবেলায় যখন আমরা সায়েন্স পড়ছি, বিজ্ঞানের মধ্যে আমরা দেখছি যে শব্দের দিয়ে, মানে কি বলে এটাকে, শব্দের বেগ কিভাবে আমরা নির্ণয় করি, কূপের একটা উদাহরণ আমরা দেখছি। ঠিক আছে, যে ওই রকম। তো এখানেও অনেকটা ওই রকম, যে স্যার আমি প্রথমে একটা সাউন্ড দিব, সেই সাউন্ডটা আবার যদি আমার কানে আসে, যদি আমার কাছে ফেরত আসে, তার মানে কি ডেফিনেটলি কোনো অবজেক্টের সাথে ধাক্কা খেয়ে সেটা ফেরত আসছে। তো ঠিক সিমিলারলি দেখো এখানে একটা হলো ট্রান্সমিটার, একটা হলো রিসিভার। যার প্রশ্ন থাকবে সে আমাকে নিজেকে আনমিউট করে আমাকে প্রশ্ন করবার সাথে সাথে
আর তোমার এখানে বেসিক্যালি দুইটা একটা হলো ট্রান্সমিটার, একটা হলো রিসিভার। তো ট্রান্সমিটারের কাজ হলো একটা আল্ট্রাসনিক সাউন্ড পাঠানো, সামনের দিকে অলওয়েজ সে ট্রান্সমিট করতে থাকবে, ঠিক আছে? তো এতে কি হবে, যখনই কোনো অবজেক্ট থাকবে সামনে, যদি মনে করো কোনো অবজেক্ট নাই সামনে, তাহলে তো এটা চলেই যাচ্ছে, ওটা ফেরত আসতেছে অনেক সময়, ফেরত আসতেছে না যদি কোনো অবজেক্ট না থাকে। কিন্তু যখনই কোনো অবজেক্ট থাকবে, দেখো এখানে একটা অবজেক্ট জাস্ট একটা ডিনোটেশন, মানে ডিনোট করার জন্য দেখানো হয়েছে যে যেখানে একটা অবজেক্ট আছে, তো এই সাউন্ডটা যখন যেতে যেতে এই অবজেক্টে বাধা খাবে, তো সিমিলারলি ওই সাউন্ডটা কি বাধা খেয়ে আবার যখন পেছনের দিকে আসবে তখন রিসিভার কিন্তু সেটা রিসিভ করবে। তো এখানে রিসিভার রিসিভ করলো, তো আমরা ট্রান্সমিটারে ট্রান্সমিট করতে থাকলাম অলওয়েজ, যখনই রিসিভার কোনো সিগন্যাল পাবে তখনই বুঝবো আমরা কি সামনে অবস্টেকেল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা তো একেবারেই তার বেসিক কনসেপ্ট। এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এখানে যে মনে করো এই ট্রান্সমিটার থেকে ট্রান্সমিট করলো সেই সাউন্ডটা, এই সাউন্ডটা থেকে এই রিসিভারে পাওয়া পর্যন্ত যে সময়টা, মনে করো রিসিভারে পাইতে পাইতে 5 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্সটা যে সে কাভার করলো, এই ডিস্টেন্সটা সে কত সেকেন্ডে কাভার করলো, একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু ডাবল ডিস্টেন্স কাভার করতেছে, সাউন্ডটা একবার যাচ্ছে আবার আসতেছে, তাহলে এই যে তার ট্রাভেল টাইম, এটা ট্রাভেল টাইমটা কিন্তু দ্বিগুণ আছে, যে ডিস্টেন্সটা সে কিন্তু দুইবার ট্রাভেল করতেছে। তো ওর জন্য ওই সময়টাকে কিন্তু অবশ্যই অবশ্যই 2 দিয়ে ভাগ দিতে হবে, সবসময় মনে রাখবা। এটা সাউন্ডের ক্ষেত্রে, এই সাউন্ড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সময়টাকে তার 2 দিয়ে ভাগ দিতে হবে। তো এইটা ছিল বেসিক্যালি একেবারেই তার অপারেশন, কিভাবে একটা এই আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর কাজ করে। তো আমরা আস্তে আস্তে পেছনের দিকে যাই। এটা হলো বেসিক্যালি তার ফ্রন্ট এবং তার ব্যাক ভিউ, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি 4টা পিন আছে, এই আল্ট্রাসনিক সাউন্ড সেন্সরের ভিতরে 4টা পিন আছে। যে 4টা পিনের প্রথম পিনটা হলো ভিসিসি, এখানে লেখাই থাকে, এখানে লেখাই থাকে যে এই পাশে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু অ্যানোটেশন নেই, এই যে এখানে ভিসিসি, ট্রিগার, ইকো এবং গ্রাউন্ড, এই 4টা পিন থাকে নর্মালি আল্ট্রাসনিক সাউন্ড সেন্সরে। সবসময় মনে রাখবা যে যে কোনো সেন্সর হোক, এটা যে কোনো ডিভাইস হোক, যে কোনো সেন্সর হোক, সেই সেন্সরে 2টা পিন সবসময় থাকবে, একটা হলো ভিসিসি, একটা হলো গ্রাউন্ড। ভিসিসি একটা হলো গ্রাউন্ড, কারণ কি, যে ওই সেন্সরটা যে কাজ করবে বা ওই সেন্সরটা যে ডাটাটা মানে প্রডিউস করবে, এর জন্য তো ওর পাওয়ার দরকার। এখন এটা তো এক অটোমেটিক্যালি প্রডিউস করবে না, তো ওর পাওয়ারের জন্য কিন্তু আমাকে পজিটিভ এবং একটা গ্রাউন্ড, ঠিক আছে, ভোল্টেজ বা আমরা ডিসি ভোল্টেজ যেটা আমরা বলি, যেহেতু ডিজিটাল ইলেকট্রনিক্স এগুলো 5 ভোল্ট আমরা ইনপুট দিব। তো সেই ক্ষেত্রে ভিসিসি মানে হলো পজিটিভ ভোল্টেজ বা ভোল্টেজের পজিটিভ প্রান্তটা, আর গ্রাউন্ড মানে তো আমরা সবসময় জানি যেটা গ্রাউন্ড সাইড বা ব্ল্যাক কালারের ব্যাটারি, ব্ল্যাক কালারের সোর্স যেটা, বা আমরা যদি আরডিনো থেকে ইউজ করি তাহলে আরডিনোর গ্রাউন্ডটা এখানে আবার কানেক্ট করে দিলেই হবে। তাহলে এখানে 4টা পিনের মধ্যে একটা হলো ভিসিসি, যেখানে আমরা 5 ভোল্ট ডিসি ভোল্টেজ দিলাম, গ্রাউন্ডটাতে আমরা গ্রাউন্ড দিব। আমাদের আর 2টা পিন আছে, ট্রিগার এবং ইকো। তো ট্রিগার মানে হলো বেসিক্যালি যেটা ট্রান্সমিটার, ঠিক আছে, যে এই পিনটা দিয়ে অ্যাকচুয়ালি কতটুকু ট্রান্সমিট করব, বা এই ট্রান্সমিটার জন্য এই ট্রিগার পিনটা ব্যবহার করা হয়, যেটা হলো বেসিক্যালি। এবং ইকো, ঠিক আছে, ইকো পিনটা হলো বেসিক্যালি রিসিভার, রিসিভার রিসিভ করে বেসিক্যালি, যে এটা রিসিভ মানে ইকো দিয়ে রিসিভ করবে, ট্রান্সমিট দিয়ে হ্যাঁ পাঠাবে। ট্রিগার দিয়ে ই করবে তোমার ট্রান্সমিট আর ওই করবে। যে আগের পিকচারে যে ওই যে অবজেক্ট যেটা মানে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে ওখান থেকে প্রতিধ্বনি বা সাউন্ডটা আসলে হ্যাঁ ট্রান্সমিট এবং রিসিভ যেটা হবে ওই হ্যাঁ হ্যাঁ ডিসটেন্সটাকে আপনি 2 দিয়ে ভাগের বিষয় বললেন। হ্যাঁ, কারণ কি সে তো ডাবল ডাবল ডিসটেন্স কভার করতেছে, তাই না? একবার যাচ্ছে একবার আসতেছে, তো ট্রান্সমিটার থেকে গিয়ে আবার রিসিভারে আসা পর্যন্ত শব্দটা কিন্তু দুইবার ডিসটেন্স, এই ডিসটেন্সটা কিন্তু সে দুইবার ট্রাভেল করতেছে সেম ডিসটেন্সে, এটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ দিতে হবে। তো গেল তোমার নেক্সট, তোমার দেখো এখানে জাস্ট দেখানো হয়েছে যে কিভাবে আমরা আরডুইনোতে কানেক্ট করব। তো ডেফিনেটলি আমরা আরডুইনোর যে 5 ভোল্ট এবং আরডুইনোর যে গ্রাউন্ড, এটা আমরা এই সেন্সরের দুই পাশে লাগাবো 5 ভোল্টের সাথে এবং গ্রাউন্ডের সাথে। এবং যে 2টা পিন, ট্রিগার পিন এবং ইকো পিন, এই পিনগুলো কিন্তু ডিজিটাল পিন আমাদের। তো এই পিনগুলো আমরা আরডুইনোর যে কোনো 2টা ডিজিটাল পিনে লাগাবো, যে কোনো। তো এখানে দেখো 2টা পিন ইউজ করা হয়েছে জাস্ট এক্সাম্পল হিসেবে, পিন নাম্বার 11 এবং পিন নাম্বার 12, এই যে এখান থেকে যে কোনো 2টা পিন, এখান থেকে যে কোনো 2টা পিন আমরা, এটা ইট ডাজন্ট ম্যাটার যে তুমি 11 12 দিতে হবে, এটা যে কোনো 2টা পিন হতে পারে।
তো সেই ক্ষেত্রে 11 এবং 12-তে আমরা এই দুটা পিন আমরা লাগাবো। তো আমরা এটা ডিসাইড করলাম প্রথমে, ঠিক আছে, যে সেন্সরে এই 4টা পিন আমরা এইভাবে কানেক্ট করবো আরডুইনোর সাথে। কানেক্ট করা শেষ আমাদের। ডিজিটালের তো ইনপুট আউটপুট দুটা পিন আছে, মানে তাহলে আমরা কি এগুলো ডিজিটাল পিনগুলা শোনো, ডিজিটাল পিনগুলা ইনপুট আউটপুট দুইভাবেই ব্যবহার হতে পারে। হুম। এটা ডিজিটাল পিনগুলা ইনপুট এবং আউটপুট দুইভাবেই ব্যবহার হতে পারে। তো এটা কোন পিন কিভাবে ব্যবহার হবে এটা আমাদের কোডিং এ বলে দিতে হয়, ঠিক আছে? কোন মানে পিনটা আমি যদি একটা ইনপুটে দেই একটা আউটপুটে দেই সেক্ষেত্রে ওই বলে দিতে হবে? ইনপুট আউটপুটে দেওয়া না, পিন তো পিনই, ডিজিটাল পিন তো ডিজিটাল পিনই। তুমি যখন এটাকে কানেক্ট করবা এই পিনটাকে এখন ইনপুট হিসেবে ব্যবহার হবে না আউটপুট হিসেবে ব্যবহার হবে? ইনপুট দেওয়া মানে কি? ইনপুট মানে হলো এই পিনটার ভিতরে কোনো ভোল্টেজ আছে কিনা আরডুইনো সেটা চেক করবে। আর আউটপুট দেওয়া মানে হলো এই পিনটাতে আরডুইনো ভোল্টেজ দিবে, ঠিক আছে? আরডুইনোর ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট। আরডুইনোর ক্ষেত্রে যদি ইনপুট হয় সে কি করবে, ওই পিনটা সে চেক করে দেখবে আচ্ছা এখানে কোনো ভোল্টেজ আছে কিনা, তাহলে এখানে কোনো ইনপুট ভোল্টেজ আসছে কিনা। আর আউটপুট মানে হলো ওই পিনে সে আরডুইনো ভোল্টেজ দিবে, তো ওই ক্ষেত্রে ইনপুট আউটপুট। এবং আরডুইনো তো আসলে ওইভাবে বুঝবে না, তো এই জন্য আরডুইনোতে শুরুতেই প্রোগ্রামিং এ বলে দিতে হবে যে এই পিনটা ইনপুট এবং এই পিনটা আউটপুট। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো মোটামুটি আমাদের কানেকশন শেষ হয়ে গেল। এখন আমরা যেটা ট্রাই করবো যে কিভাবে আমরা এই সেন্সর দিয়ে আমরা ডিসটেন্সটা মেজার করব, যে একটা ডিসটেন্স মানে যে আমাদের অবজেক্টটা কত সেন্টিমিটার বা কত মিটার ডিসটেন্সে অবস্থান করতেছে, এটা আমরা কিভাবে মেজার করব। আমরা এখন এই কোডটা ব্রেকডাউন করবো। আমি একটু সবাইকে মিউট করি কারণ আননেসেসারি সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে নেক্সট যে ব্রেকডাউনটা দেখবো, কোডের ব্রেকডাউনটা, সেটা হলো যে যে স্যার আমরা একটা আরডুইনো থেকে একটা সেন্সর লাগালাম, আমরা একটা আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর, এবং এটা দিয়ে আমরা চেক করে দেখবো যে কিভাবে এই সেন্সর দিয়ে অবস্টাকেল কতটুকু দূরে এইটা মেজার করা যায়, ঠিক আছে? তো যেটা খুবই তোমার ইফেক্টিভ একটা জিনিস হবে, কারণ এই 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 টাইপের অবস্টাকেল যদি তুমি মেজার করতে পারো বা ডিসটেন্স মেজারমেন্টের জন্য এই সেন্সরটা খুব মানে পপুলারলি ইউজ হয়। তো আমরা দেখি প্রথমে যেটা করতে হবে, সবার আগে কি করতে হবে? সবার আগে অবশ্যই তোমার আমি আমি আগের দিনও বলছিলাম যে আরডুইনো প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং এ দুইটা সেকশন থাকে, মানে আরডুইনো প্রোগ্রামিং বলো বা সি প্রোগ্রামিং কাইন্ড অফ কাছাকাছি দুইটা সেকশন থাকে। একটা হলো ভয়েড লুপের ভিতরে আর হলো ভয়েড সেটআপ, ঠিক আছে? ভয়েড লুপের ভিতরে থাকে একটা মেইন কোডিং যেখানে থাকে, আর একটা হলো ভয়েড সেটআপ। সেটআপের ভিতরে কি থাকে? ইনিশিয়াল যে ব্যাপারগুলো, যে একটা পিন কি ইনপুট পিন না আউটপুট পিন, কত বড রেটে কাজ করবে, মানে ইনিশিয়াল কোনো, বা আমি যদি কোনো তোমার ধরে থাকি, কোনো ভেরিয়েবল ধরে থাকি, ঠিক আছে? আমি যদি একটা ইন্টিজার ধরলাম বা আমি একটা লং ভেরিয়েবল ধরলাম বা একটা ফ্লোট ধরলাম, মানে আমি যদি কোনো ভেরিয়েবল ধরে থাকি বা আমি যদি কোনো কিছু ডিফাইন করে থাকি, ঠিক আছে? কোডিং এ তো আমরা ডিফাইনও জানি যে হ্যাশট্যাগ ডিফাইন দিয়ে যে কোনো কিছু লেখা যায়, ঠিক আছে? তো তো জিনিসটা হলো যে শুরুতেই আমাদের আমরা যেটা করবো যে যেহেতু 11-12 পিনটা আমরা নিচ্ছি, তোমাদের যদি মনে থাকে যে ট্রিগার পিন এবং ইকো পিন 11-12 আমরা নিচ্ছি, তো আমরা বারবার কোডটাতে 11-12 ইউজ করবো না। কারণ কি, আরডুইনো তো 11-12 এই জিনিসগুলো বুঝবে, আরডুইনো তো ট্রিগার ইকো এগুলো জানে না। আরডুইনো জানে তার পিন 11-12। তো আমাদের 11-12 যদি আমরা বারবার লিখতে থাকি কোডটাতে, তো সেক্ষেত্রে অনেকে আমরা বুঝবো না যে স্যার 11-12 কি। তো আমরা শুরুতে যেটা করছে, এটা না করলেও কোনো সমস্যা নাই, শুরুতে যেটা করছে যে 11 ইকুয়ালস টু ট্রিগার পিন ধরে রাখছে এবং ইকো পিন ইকুয়ালস টু 12 ধরে রাখছে। তাহলে সেক্ষেত্রে যেখানে আমার 12 পিন নাম্বার 12 দরকার হবে, সেখানে আমি ইকো পিন লিখে দিলে হয়ে যাবে, কারণ কি এটা আমি ইকুয়ালস টু ধরে রাখছি। ইন্ট ট্রিগ পিন ইকুয়ালস টু 11 এবং ইন্ট ইকো পিন ইকুয়ালস টু 12। তার মানে হলো এখানে যখন আমি এটা ধরলাম, ভ্যারিয়েবল ধরলাম, তাহলে এই ট্রিগ পিন এই ভ্যারিয়েবলের ভ্যালু কত? 11, এবং এই ইকো পিন ইকুয়ালস টু 12 এই ভ্যারিয়েবলের ভ্যালু কত? 12। তো যেখানে আমার 11 বা 12 এইটা প্রয়োজন হবে, সেখানে আমার আর 11-12 দরকার হবে না, আমি শুধু ট্রিগ পিন লিখলেই ওইটা ইকুয়ালস টু 11 বুঝে যাবে, কারণ অলরেডি ট্রিগ পিনের ভিতরে 11 ঢুকে গেছে, আমি যেটা আমি ইনিশিয়াল করে ফেলছি। তো সিমিলারলি ইকো পিনের ক্ষেত্রেও কিন্তু 12। তো আমরা নেক্সটে যাই। তো আমাদের এই যেহেতু আমরা এটা মেজার করব, আমরা এই আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর দিয়ে মেজার করব, তো ডেফিনেটলি এটা মেজার করার জন্য দুইটা মানে আমাদের ভ্যারিয়েবল লাগবে। একটা হলো যে আসলে এই যে সময়টা কত হলো, ট্রিগার পিন থেকে বের হয়ে ইকো পিনে রিসিভ করার আগ পর্যন্ত সময়টা কত হলো, এই সময়টাই তো আমাদের আলটিমেটলি লাগবে। আমাদের যদি আমরা কুয়ার এক্সপেরিমেন্টটা মনে থাকে যে স্যার ওইটা কিন্তু সময় দিয়ে মেজার করা হইতো, ঠিক আছে? ট্রাভেল টাইম
ট্রাভেল টাইম দিয়ে বেসিক্যালি মেজার করা হইতো। তো তোমার যখন আহ, সময় লাগবে একটা, আরেকটা হলো ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স। এখন আমরা ডিস্টেন্স নর্মালি আমরা তো মিটারেও ধরতে পারি বা তোমার সেন্টিমিটারও ধরতে পারি, মানে যে যে একক, বা এখানে ইঞ্চ ধরছে, মানে যে যে একক তুমি ইউজ করবা সেই এককে তুমি দিবা। তো নর্মালি এখানে সেন্টিমিটার ধরলে ইঞ্চিটা আর লাগবে না, কারণ আমরা ইঞ্চি হিসাব করবো না, আমরা সেন্টিমিটার হিসাব করবো, কারণ সেন্টিমিটার মিটার এসআই একক। তোমরা এখানে ইঞ্চি ধরছে, তারা ধরছে কয়েকটা ধরে রাখছে, সমস্যা নাই। জাস্ট এই ভ্যারিয়েবল গুলা কি, ইঞ্চ এবং সেন্টিমিটার, এই ভ্যারিয়েবল গুলা কি করবে, যে কতটুকু ডিস্টেন্সে আছে এইটা ধরবে। তো আমাদের শুরুতেই দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা হলো ডিউরেশন, মানে কত সেকেন্ড সময় লাগলো বা কত সময় লাগলো, সেকেন্ড তো হবে না এখানে, তো তোমার সেকেন্ড মানে অনেক দূর, সেকেন্ড হবে না এখানে, মাইক্রো সেকেন্ড। স্যার বলো। স্যার আমাদের এই যে এটা আছে এটা তো স্যার সময়ের সাপেক্ষে, এটা মানে কত ডিস্টেন্স আছে এটা বোঝা যাবে আর কি হ্যাঁ সময়ের সাপেক্ষে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে স্যার সামনে যদি এটা তো ম্যাটেরিয়ালের উপর নির্ভর করবে না, না যে সামনে এখানে দেখা যাচ্ছে কাঠও থাকতে পারে বা কোনো না না, অন্য ম্যাটেরিয়াল বস্তুও থাকতে পারে। ম্যাটেরিয়ালের উপর নির্ভর করবে না। এটা জাস্ট, এটা কি সব মানে তোমার যে ওয়েভের জাস্ট প্রতিফলন আর কি, প্রতিফলন হয়ে আসছে, ঠিক আছে, জাস্ট ধাক্কা খেয়ে ফেরত আসতেছে। এখানে ম্যাটেরিয়ালের উপর কাঠ লোহা টোহা এগুলো কিছু না। এটা জাস্ট অবস্টাকেল পেলে, বাধা পেলে, মানে এমন একটা অবস্টাকেল থাকতে হবে যেখানে বাধা পেতে হবে, ঠিক আছে। এখানে ওই ইয়ের ম্যাটেরিয়ালের উপর, এটা কোনো ম্যাটেরিয়াল ডিটেক্ট করতে হবে না, যেটা কোনো কাঠ কিনা বা তোমার স্যার এটা কোনো লোহা কিনা, এটা এটা কি কোনো সময় স্যার সব ক্ষেত্রে যেটা বাধা পাবে সেটাতে সময় একই থাকবে? সময় তো একই থাকবে, সেম ডিস্টেন্সে যে কোনো ম্যাটেরিয়াল হোক, সময় তো একই থাকবে। কারণ জি তো জি তোমার সাউন্ড তো, সাউন্ডের গতি তো তোমরা সবাই জানো, 340 বা 330 মিটার পার সেকেন্ড, এরকম একটা গতি আছে এক্স্যাক্টলি। ওটা তো ফিক্সড, তাই না, ওটা তো ফিক্সড। এর জন্য সেকেন্ডে আসবে না, কারণ দেখো সেকেন্ডে আসা মানে কি, সেকেন্ড হলো যে 334 মিটার, মানে ধরো 330 মিটার মানে 170 কাছাকাছি, 170-এর কাছাকাছি ডিস্টেন্স কভার করবে, এত দূরে তো হবে না এটা, ঠিক আছে, এত দূরে সে সিগন্যাল আসবেই না। সো এইগুলা এমন না যে এইগুলা অনেক বড় বড় ডিস্টেন্স মেজার করা হয়, এটা জাস্ট কয়েক ফিট ডিস্টেন্স মেজার করার জন্য, মানে কয়েক ফিট ডিস্টেন্স, এত বড় বড় জি ডিস্টেন্স এগুলো হবিস্টিক ডিভাইস তো, তো এগুলা অত বড় বড় ডিস্টেন্স তো তুমি মেজার করতে পারো তা না। তো সেক্ষেত্রে সময়টা হবে বেসিক্যালি তোমার মাইক্রো সেকেন্ড বা তোমার মিলি সেকেন্ডে আসবে সময়টা, সেকেন্ডে আসবে না। তো সেক্ষেত্রে আমরা দুইটা ভেরিয়েবল ধরে নিলাম, মনে করো এগুলো কিন্তু সবই ভয়েড সেটআপের ভিতরে থাকবে, আমি আবার বলতেছি, কারণ কি এগুলো ইনিশিয়ালাইজেশন। আমি আগের দিনও বলছি যে যত প্রকার ইনিশিয়ালাইজেশন, যতগুলো ভেরিয়েবল ধরা, তবে আমরা নেক্সট আরো দেখবো। যেমন দেখো এখন নেক্সট আমাকে কি করতে হবে, ঠিক আছে, নেক্সট আমাদের যেটা করতে হবে যে স্যার তোমার সেটআপের ভয়েস সেটআপের ভিতরে আরেকটা মজার ব্যাপার হলো যে তুমি কিন্তু ইচ্ছা করলে এই ভ্যারিয়েবল গুলা সেটআপের ভিতরে ধরতে পারো, আবার শুরুতে ধরতে পারো। তোমরা সবাই জানো যে তোমরা এটা কোডিং এর ওয়ে, মানে তুমি একবার স্টার্টিং ও ভ্যারিয়েবল ধরে রাখতে পারো, তাও আবার তুমি লুপের ভিতরে ধরতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এই ইনিশিয়ালাইজেশন গুলো, এই যে তোমার যে ডিফাইন বলো বা ভ্যারিয়েবল ধরা বলো, এটা তোমরা যখন সি প্রোগ্রামিং করছো তোমাদের অবশ্যই বাসা স্যার বলার কথা যে তোমরা লুপের ভিতরেও ভ্যারিয়েবল ধরতে পারো, বা তোমরা ইউনিভার্সাল ভ্যারিয়েবল বলো এগুলাকে। এগুলা যখন আমি লুপের ভিতরে নিয়ে যাব তখন ওটার ভিতরে চলে যাবো, কিন্তু শুরুতেই ডিক্লেয়ার করে ইউনিভার্সাল হয়ে গেল, ওই কোডের জন্য সবসময় এটা আমি ইউজ করতে পারবো। তো ঠিক সিমিলারলি এখানে ওই কাজ করাই হয়েছে, সরি। তো নেক্সট এখন ভয়েস সেটআপের ভিতরে কি থাকবে, ভয়েস সেটআপের ভিতরে আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, একটা হলো যে আমরা কোন কোন পিন ব্যবহার করব, আরডিনোর কোন কোন পিন ব্যবহার করব, এবং ওই পিনগুলা কি আউটপুট নাকি ইনপুট, এইটা আমাকে বলে দিতে হবে। ওই পিনটা কি আউটপুট নাকি ইনপুট, এটা আমাকে অবশ্যই বলে দিতে হবে, নাহলে কিন্তু আরডিনো বুঝবে না। কারণ আরডিনোর ওই ডিজিটাল পিন বলো, ওগুলা কিন্তু ইনপুট আউটপুট দুই ভাবেই ব্যবহার করা যায়, ঠিক আছে। ইনপুট আউটপুট যদি তুমি না বলে দাও তাহলে ওইখানে তুমি মানে ওই পিনটা নিয়ে তুমি কাজ করতে পারবে না, বা তোমার কোডটা আসলে মানে হবে না, এক্সিকিউট হবে না। কারণ কি আরডিনো তো বুঝবেই না, ঠিক আছে, কারণ আরডিনো তো আর মানুষ না যে সে দেখে দেখে বুঝলো না, তুমি দেখে দেখেও কিন্তু তুমি ডাটা নিচ্ছ। তো ঠিক সিমিলারলি মানে অবশ্যই সবার আগে তোমাকে যেটা ওই যে শুরুতে মাহিদুল বললো যে স্যার এটা আমরা কিভাবে বুঝবো যে এটা ইনপুট আউটপুট, তো এখানে আমাদের শুরুতে বলে নিতে হবে। আমি লাস্ট ক্লাসে একটা ফাংশন দেখাইছিলাম পিন মুড, পিন মুড ফাংশনটার কাজ হলো একটা পিনের মুড কি সেটা বলে দেওয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে এখানে দেখো ট্রিক পিন লেখা আছে, এখন ট্রিক পিনের পরিবর্তে কি লেখা উচিত ছিল কি জানো, 11,
ইকো পিনের পরিবর্তে লেখা কি ছিল 12। এখন 11-12 লিখলেও হইতো, বা আমি ট্রিক পিন ইকো পিন লিখছি, এটা কোনো ব্যাপার না। যখন আমি ট্রিক পিন লিখছি, ট্রিক পিন ইকুয়ালস টু এখানে এক্স্যাক্টলি 11ই আছে, কারণ ট্রিক পিনের ভ্যালু কিন্তু 11 আমি শুরুতেই ধরে নিছি, ইন্ট দিয়ে ধরে নিছি আমি। তো এখানে 11 নাম্বার পিনটা বেসিক্যালি ট্রিক পিন, মানে এখানে বোঝা যাচ্ছে যে 11 নাম্বার পিনটা যখন আমি কমা দিয়ে আইদার আউটপুট লিখতে হবে নাহলে ইনপুট লিখতে হবে। যখন আমি আউটপুট লিখলাম তখন এটা এই পিনটা আউটপুট হিসেবে কাজ করবে, যখন এটা ইনপুট লিখলাম তখন এই পিনটা কি ইনপুট হিসেবে কাজ করবে। এখন ট্রিগার পিনটা আউটপুট কেন, ইকো পিনটা ইনপুট কেন? কারণ হলো দেখো, ট্রিগার পিন কাজ কি, ট্রিগার পিন হলো ট্রান্সমিট করা। তো আর ট্রান্সমিট করা মানে ডেফিনেটলি এই পিনটাতে আরডুইনো নিজে থেকে ভোল্টেজ দিবে। আর ইকো পিনটাতে হলো সে চেক করবে, রিসিভার রিসিভার কি করে, চেক করে তার কাছে ডাটা আসছে কিনা। তো ডাটা যখন আসে তখন কি সেটা ইনপুট হিসেবে আসবে না, তো আরডুইনোর কাছে কি সেই ডাটাটা কি ইনপুট। আর যখন আরডুইনো থেকে ট্রান্সমিট যাচ্ছে সেটা কি তার আরডুইনো থেকে আউটপুট যাচ্ছে। ওইভাবে তোমাদের মাথাগুলো চিন্তা করতে হবে কিন্তু সেন্সর এটা যাতে উল্টাপাল্টা না হয়ে যায়। তো আহ, উম, তো শুরুতে আমরা এটাই করলাম। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে যেহেতু আমরা সিরিয়াল মনিটর ব্যবহার করব এবং যেহেতু আমাদের ডাটাটা আমরা বা আমাদের কোডটা যেহেতু আমাদের সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারটা আরডুইনো একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার থেকে যে কোডটা, সেই কোডটা যখন আমাদের তোমার ইয়েতে আসবে বা আমাদের সিরিয়াল মনিটরে যে ডাটা ট্রান্সফার হবে, এটা একটা বড রেট আছে যে কত স্পিডে ডাটাটা ট্রান্সফার হবে। তো সেই ক্ষেত্রে তোমার এই সিরিয়াল ডট বিগিন এই ফাংশনটা লেখা লাগে এবং এটার ভিতরে বড রেটটা বলে দেওয়া লাগে যে কত বড রেটে ডাটাটা ট্রান্সফার হচ্ছে, কত বড রেটে ডাটাটা ট্রান্সফার হচ্ছে, এটা অবশ্যই বলে দেওয়া লাগে। তো এটা তোমার কম্পিউটারের সাথে এটা মিলাইতে হয়। তো কম্পিউটারে একটা বড রেট থাকে, ঠিক সিমিলারলি ওটার সাথে তোমার কি বলে আহ, তোমার আরডুইনোর যে বড রেটটা এটা মিলাই দিতে হয়। না মিললে তখন আরডুইনোতে তুমি যখন সিরিয়াল মনিটর ইউজ করবা, ওই ওই ডাটাটা এক্স্যাক্টলি ওই পরিমাণ ওইভাবে শো করবে না। তো এই জন্য ডাটা ট্রান্সফারের রেটটা কিন্তু এক্স্যাক্ট থাকতে হবে। এই জন্য এখানে 9600 তোমরা সবসময় দেখো যে স্যার এটা মানে কি, এটা মানে হলো যে বড রেট, কত ডাটা আরডুইনো থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার হচ্ছে। তো ঠিক সিমিলারলি আর এই কাজগুলো বলো। এখানে যে যে ডিফাইন ইনপুটস এন্ড আউটপুট আবার সিরিয়াল পোর্টস বিগিন আচ্ছা, লেখা আছে। আমরা হ্যাঁ। যদি মানে এই লাইন দুটো না লিখি, শুধু যদি সিরিয়াল বিগিন ওই 9600 মানে এই বাকি তিনটা লাইন লিখি, তাতে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। তোমরা প্রোগ্রামিং এ জানো যে যে কোনো প্রকার প্রোগ্রামিং এ কমেন্ট করা রাখা যায়, ঠিক আছে। যখন আমরা ডাবল স্ল্যাশ দিব, সি প্রোগ্রামিং এ তো ডেফিনেটলি তোমরা এইভাবে জানো, এটা জানার কথা। ইভেন ম্যাটল্যাব প্রোগ্রামিং এও যখন আমরা ডাবল স্ল্যাশ দিব তখন ওইটা কমেন্ট হয়ে যায়, ওটা কোড থাকে না, ওটা কমেন্ট হয়ে যায়। তো এইটা কেন দেয়া আছে এখানে, জাস্ট যে বোঝার বোঝার জন্য, জন্য। বোঝার জন্য, আচ্ছা হ্যাঁ বোঝার জন্য দেয়া আছে। এগুলো কমেন্ট, এগুলো কোড না কিন্তু। এটা যদি আচ্ছা, কেউ নাও দেয় তাও কিন্তু সমস্যা হবে। হবে না। ঠিক, হ্যাঁ ডেফিনেটলি হবে, কারণ এগুলো কোডের অংশ না, এগুলো কমেন্ট। যখনই তুমি ইভেন যদি তুমি এই পিন মোডের আগে যদি দুইটা ডাবল স্ল্যাশ দাও, ওই লাইনটা কিন্তু আর কোড থাকবে না, ওটা কমেন্ট হয়ে যাবে। আর একটা বিষয় স্যার, এটা যদি উল্টা পাল্টা হয়, উল্টা পাল্টা বলতে যেমন পিন মোড দুটো আমরা পরে লিখছি, সিরিয়ালটা আগে লিখছি, না সমস্যা নেই। যদি উপরে দেয় সিরিয়াল যদি নিচে না, দেয়, সেক্ষেত্রে কি সমস্যা হবে? না সমস্যা হবে না। কারণ কি আমি তোমার বলি, কারণ হলো তোমার কম্পিউটার বলো এগুলো কিন্তু ন্যানো সেকেন্ডে কাজ করে, গিগাহার্টজ, গিগাহার্টজ মানে কি ন্যানো সেকেন্ডে কাজ করে। তো সবসময় মনে রাখবা যে কোনো প্রোগ্রামিং এর যে লাইন, একটার পর একটা লাইন লিখতেছো, একটার পর একটা লাইন লিখতেছো, তোমার কি মনে হয় যে সবগুলো লাইন একসাথে কাজ করতেছে? না, লাইন বাই লাইন কিন্তু কাজ করে এগুলো। কিন্তু স্যার লাইন বাই লাইন কাজ করলে কি খুব স্লো হওয়ার কথা ছিল না? কিন্তু না, কারণ প্রসেসর কিন্তু গিগা হার্জে কাজ করে বা মেগা হার্জে কাজ করে, 20 মেগা হার্জ। মেগা হার্জ মানে কি অনেক অল্প সময়, ঠিক আছে। তো প্রত্যেকটা লাইন খুবই অল্প সময়, মানে মাইক্রো সেকেন্ড মনে বলতে পারো, মাইক্রো সেকেন্ড। মাইক্রো সেকেন্ড মানে কি 1 সেকেন্ডই তো আমরা ধরতে পারি না, সেখানে মাইক্রো সেকেন্ড মানে হলো যে 1 সেকেন্ডে কত হাজার ভাগের 1 ভাগ। তো ওইভাবে আমরা ধরতে পারি না। তো এটা এটা প্রবলেম হয় না যে তুমি যে এক লাইনে পড়া লেখো, বাট একটু ডিলে হয়। সেই ডিলেটা আমাদের মানে ই চোখে হয় না, পড়ে না না ওইভাবে আমাদের ব্যাপারটা। আমাদের চোখে পড়ে না, কারণ এগুলো সবই মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ডের ক্ষেত্রে, তো ওগুলো আমাদের চোখে পড়ে না, বাট ডিলে হয় ডেফিনেটলি। এগুলো লাইন বাই লাইন, সবসময় কোনো প্রোগ্রামিং গুলা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এর জন্য তোমাদের সি প্রোগ্রামিং যখন কোর্সটা করাইছে, আমি যা আমার মনে হয় বাসিকারি করাইছে, ওই কোর্সটা খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ ওই কোর্সটায় তোমাদের প্রোগ্রামিং এর একেবারেই মানে বেসিক ধারণা বা প্রোগ্রামিং কিভাবে করতে হয় বা জিনিসটা কি, মানে ওই একবারে বেসিক ছিল। তো ওই ওই কোর্সটাতে যাদের ভালো, আমি ভালো গ্রেড বলবো না, বলবো যে ভালো আইডিয়া যাদের আছে, গ্রেড আর মানে নলেজটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আমার মাঝে মাঝে হতে পারে ভালো গ্রেড আছে অনেকে, কিন্তু সে ভালোভাবে জানে না, হতে পারে। সো ওই দিক দিয়ে দেখতে গেলে ভালো নলেজ থাকতে হবে। এবং প্রোগ্রামিং এর কিন্তু আসলে কোনো মানে স্পেসিফিক কোনো ই নাই,
মানে এমন না যে স্যার আমি ওই কোর্সে পড়ছি আমার প্রোগ্রামিং শেষ না। অনেকে প্রোগ্রামিং শখে বসে নিজে নিজেও করতে পারে, ঠিক আছে। আহ, শুধু সি প্রোগ্রামিংই যে হইলো না, আরো অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বর্তমানে পাইথন ল্যাঙ্গুয়েজটা খুবই জনপ্রিয় হচ্ছে মেশিন লার্নিং এর জন্য। তো যে কেউ এইরকম ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে পারো, বা বাসায় অনেকগুলো বই আছে, অনেক বই আছে ইন্টারনেটে, অনেক অনলাইন কোর্স আছে, ফ্রি অনলাইন অনেক কোর্স আছে, সেগুলোকে তোমরা দেখে দেখে এই লকডাউনে কিন্তু শিখতে পারো। পাইথনটা আমি বলবো যে পাইথনটা শিখতে পারলে খুবই ভালো। পাইথনটা শিখতে পারলে খুবই ভালো, কারণ মাইক্রো প্রসেসরে কাজ করা যায়, আর তখন মানে রাসবেরি পাই পাই ইউজ করা যায়। তো আমরা তো পাইথন পড়ি নাই, বা আমার প্রোগ্রামিং অত এরকম ইন্টারেস্টও নাই আমার। তো ওই দিক দিয়ে যাদের ইন্টারেস্ট আছে বা যাদের এই ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা আছে, বা মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করা, রাসবেরি পাই মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তারা পাইথনটা শিখতে পারো। পাইথন ল্যাঙ্গুয়েজটা খুবই ইফেক্টিভ এবং মানে ফিউচার আছে, ঠিক আছে, ফিউচার আছে পাইথন ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, স্যার আমাদের, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। কে নাম বলে একটু বলো। আচ্ছা, চিরঞ্জিত। হ্যাঁ চিরঞ্জিত, শুনতে পাচ্ছি। স্যার আমরা ওই যে পিএলসি যদি করতে চাই, হ্যাঁ, স্যার পিএলসির জন্য কোন ল্যাঙ্গুয়েজটা বেশি ভালো হবে? পিএলসির আসলে ল্যাঙ্গুয়েজ না, তোমরা যারা কিছু আইডিয়া আছে, পিএলসি একটা যে সফটওয়্যার গুলো আছে, ঠিক আছে, এগুলো সবই হলো তোমার ড্র্যাগ এন্ড ড্রপ, বা তোমাকে কি বলবো এটা, কিছু সফটওয়্যার দেখছো না যে ওগুলো আসলে লিখতে হয় না, ওটাকে জাস্ট কিছু টুল থাকে, টুলকে ড্র্যাগ এন্ড ড্রপ করে কানেক্ট করতে হয়। মানে তোমরা যেরকম সার্কিট কানেক্ট করো না, বিভিন্ন কম্পোনেন্ট, প্রোটিএস ইউজ করছো কখনো? জি স্যার, করছি। প্রোটিয়াসে যে কাজটা করা হয় মূলত হ্যাঁ ঠিক ওইভাবেই পিএলসির কাজটা হ্যাঁ, করা হয়। পিএলসির ওইভাবেই। পিএলসির বেসিক আইডিয়া কিন্তু তোমার সুইচ, ঠিক আছে, সুইচ নরমালি অন নরমালি অফ, এনও তোমার হলো এইরকম দুটো সুইচ, সুইচ সুইচ গুলা কখন অন থাকবে অফ থাকবে, ম্যাগনেটিক কন্ডাক্টরের সুইচ গুলা কখন অন থাকবে অফ থাকবে, এগুলো নিয়ে কাজ। তো এগুলো বেসিক্যালি তোমার ল্যাডার ডায়াগ্রাম বলে। তোমার এই তোমার কি বলে, ওগুলাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট টেনে টেনে কানেক্ট করা লাগে। তো ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তুমি যদি শুরুতে থেকে থাকো, আমি বলছি যে আমি অলরেডি তোমাদের মাঝে স্যারের সাথে কথা বলছি, তো স্যার আমাকে বলছে যে আমাদের একদিন সময় দিবে। তো আমি নিজেও শিখবো তোমাদের সাথে, যে একেবারে বেসিক পিএলসি প্রোগ্রামিং গুলা, যাতে আমাদের ইনিশিয়ালি কিছু দেখায় দেয়, আমাদের যাদের যাদের ইন্টারেস্ট আছে, তারপরে আমরা সেখান থেকে আমরা ক্যারি অন করবো। সো আমি ট্রাই করবো। আমি কারণ অলরেডি মাঝে স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার এটাতে সম্মতি জানাইছে। স্যার একদিন আমাদের গেস্ট লেকচার হিসেবে আসবে, তবে অবশ্যই জিনিসটা হলো যে একটা এক্সট্রা ক্লাসে, মানে এমন না যে আমাদের ল্যাব টাইমে আসতে পারবে, কারণ হয়তো স্যারেরও সময় আছে একটা। তবে আমরা মেনটেন করে ওইরকম, যদি তোমরা চাও আর কি, তোমরা না চাইলে আমি প্ল্যান ড্রপ আমরা করবো। তো চাই, আমরা তো চাই স্যার স্যার। স্যার একটা জিনিস স্যার পিএলসি সম্পর্কে জানি স্যার। মানে পিএলসি সম্পর্কে তো স্যার আমাদের মানে নলেজ একেবারে নাল। হ্যাঁ, তো তো আমরা আমি চাচ্ছি চেষ্টা যে করব, একটু আমরা আমাদের একটা অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা, বা আমরা মনে করি মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য, যাতে আমাদের পরবর্তীতে পিএলসি, আমরা কোনো কোম্পানিতে গেলাম, বা আমরা কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি ঢুকলাম, যে পিএলসি মানে আমরা আকাশ থেকে যাতে না করি, যে হ্যাঁ স্যার আমার আমরা আইডিয়া আছে। আমরা, অ্যাডভান্স না জানলেও মোটামুটি হ্যাঁ আমরা ইন্ট্রোডিউস যে হ্যাঁ, হইছি এটা যেন মানে আমাদের রিপ্রেজেন্ট। যাতে কেউ ঘোল না খাওয়াতে পারে স্যার সবসময়। আর বেসিক জানলে এমনিতে স্যার পরবর্তীতে হ্যাঁ আমরা কোনো কোর্স হ্যাঁ, করি শিখে আর নেওয়া কি, যায়। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা কোনো কোর্স, তাহলে স্যার দেখা যাচ্ছে সুবিধা হবে আর কি সুবিধা আমাদের হয়। জন্য। হ্যাঁ, যে তোমরা, তবে আমি তোমাকে বলি, পিএলসি প্রোগ্রামিং বা পিএলসি এই জিনিসগুলা আসলে হাতে কলমে না শিখলে হয় না, ঠিক আছে। আমার কাছে আমার একটা বই আছে, আমি একটা 30 দিনের আমরা একটা ট্রেনিং করছিলাম, সেটা হলো তোমার ইতে, কারো বাসা কি নরসিংদী আছে? নরসিংদী কারো বাসা আছে? না স্যার, আপাতত আমাদের ব্যাচে নেই। নরসিংদী, আমি 30 দিন ছিলাম নরসিংদীতে। তো ওই নরসিংদীতে আমরা 30 দিন ট্রেনিং এর একদিন আমরা ক্লাস করছিলাম পিএলসি এর উপরে। তো আমাদের তো আসলে ওইভাবে হাতে, মানে উনি দেখাইছেন, আমাদের ওইভাবে হাত দিতে দেয় নাই, কারণ অনেক দামি দামি সফটওয়্যার, সরি অনেক দামি দামি হার্ডওয়্যার। তো তো আমাদের ওই ট্রেনিং এ একদিন দেখাইছে, কিন্তু আমাদের কিন্তু কিছু আইডিয়া আছে। যেমন দেখো, এখন যদি কেউ পিএলসি নিয়ে কথা বলে, বা ডিসিএস সিস্টেম আছে, ঠিক আছে, পিএলসি এর মতোই এরকম সিস্টেম আছে যে গ্রাফিক্যালি চেঞ্জ করা যায়। তোমরা যদি পাওয়ার প্ল্যান্ট ভিজিটে যাও, এখন কিন্তু কোনো কিছু আর হাতে কলমে কন্ট্রোল করা হয় না। যে যে কন্ট্রোল রুম গুলো থাকে, এগুলো কিন্তু মানে এমন না যে হাত দিয়ে সুইচ ওঠানামা করা হয়, ঠিক আছে। এগুলা হলো তোমার গ্রাফিক্যালি সফটওয়্যার দিয়ে করা আছে, এটাকে বলা হয় স্কাডা সিস্টেম। তোমার মনে হয় নাম শুনছো কিনা আমি জানি না, না স্কাডা স্যার, শুনি সিস্টেমের নাম শুনছো? না স্যার, শুনি নাই। স্যার স্কাডা সিস্টেম হলো তোমার পুরা প্ল্যান্টের লেআউটটা তোমার স্ক্রিনে থাকবে, এবং স্ক্রিনের ভিতরে অন অফ সুইচ, সফটওয়্যার সুইচ। স্যার এইটা কি যে উন্নত কান্ট্রি গুলোতে হ্যাঁ, রেলওয়ে স্টেশনে এগুলো দেওয়া থাকে নাকি? আমাদের দেশেও আছে এগুলো অ্যাভেলেবেল, স্কাডা সিস্টেম। এখন সবই তোমার এগুলো ট্রান্সফার হচ্ছে।
তো আমি ট্রাই করব আমার যে ট্রেনিং এর বইটা আছে ওইখানে মানে পিএলসি নিয়ে একটা চ্যাপ্টার আছে 4-5 পেজের, ওইটা আমি তোমাদের একটু প্রোভাইড করার ট্রাই করবো। আমি নিজে এখন খুঁজতেছি ওইটা, ওইখানে কিছু একবারে বেশি কিছু লেখা আছে ওইটা আর এছাড়াও আমি আমাদের স্যারকে বলছি, স্যার আমাদের সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ স্যারেরও একটা ট্রেনিং সেন্টার আছে তোমরা জানো হয়তো বা, জি স্যার। নেক্সট টেক লিমিটেড। স্যার ওইখানে প্রফেশনাল তো ট্রেনিং করে, আর স্যার খুব স্যার আমি ওইখানে স্যার করছিলাম, ওইটা হচ্ছে স্যার ওই যে সরকার থেকে যে এইটা করছিল আর কি আরডুইনোর উপরে। আচ্ছা আচ্ছা। তা ওইখানে আমি হচ্ছে সময়টা যখন ছিল তখন আমি অ্যাপ্লাই করছিলাম এবং ওখানে হচ্ছে এই ছিল যে সার্টিফিকেট জমা দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। সার্টিফিকেট জমা দিতে হবে এবং 80% ক্লাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। আমার স্যার সার্টিফিকেটও জমা দেওয়া, কিন্তু ওইখানে পরবর্তীতে সময়টা চেঞ্জ হওয়ার কারণে আমি আর করতে পারি না আর কি। স্যার আচ্ছা, সার্টিফিকেট আচ্ছা। টাকা এখনো জমা দেওয়া আছে আর কি। আচ্ছা আমি আমার বইটা পাইছি, দাঁড়াও আমি এটা একটু খুলে দেখি যে কি আছে এক্স্যাক্টলি, সব তো মনে নাই। তোমরা যদি এক ফাঁকে ভার্সিটি খুললে আমার কাছ থেকে এই বইটা সবাই ফটোকপি করে নিয়ে যাও। আমার 30 দিনের ট্রেনিং ছিল এটা। ট্রেনিংটার নাম ছিল ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি অন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এখানে ইলেকট্রিক্যাল প্রোটেকশন থেকে শুরু করে ট্রান্সফরমার, তারপর তোমার সাবস্টেশন থেকে শুরু করে মানে এ টু জেড একবার আমরা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি আমরা ট্রেনিং করছিলাম, কেবল থেকে শুরু করে। সব তো মনে নাই এখন, তবে অনেক হ্যাঁ লাগবে স্যার। স্যার খুবই- ট্রেনিং করেন কোথায় স্যার? এসে না নরসিংদী? এটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনিং ছিল, অ্যাটাচ ট্রেনিং ছিল 30 দিনে। এটা আমাদের একটা কোর্স ছিল। স্যার হ্যাঁ বলো। আমাদের স্যার আমরা যেমন ডিপ্লোমাতে নরমালি কি করছে একদম লাস্ট সেমিস্টারে হুম। আমরা একটা পেয়েছি, ইন্টার্নশিপ বলতে। হ্যাঁ ইন্টার্নশিপ পেয়েছি। আমাদের ইউনিভার্সিটিতে কি এরকমের কোনো ব্যবস্থা আছে কিনা? আমাদের তো এই মুহূর্তে তো নাই ইন্টার্নশিপের ব্যবস্থাটা নাই। আমাদের ইন্টার্নশিপ থাকে না, আমাদের যে প্রজেক্ট থিসিস থাকে আর কি। তো ইন্টার্নশিপ করতে পারলে তো ভালো হইতো ডেফিনেটলি। স্যার আমাদের ইন্টার্নশিপের ব্যাপার কি, আমি বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। ইভেন হ্যাঁ। আমার বেশ কয়েকটা লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে, জার্মানিতে এক ভাইয়া থাকে, ওনার সঙ্গে পরিচয় আছে। তো উনি আচ্ছা। বলছিল যে আসলে ওরা কি চায়, ওরা চায় হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি চাই, কারণ ওই হ্যাঁ। পয়েন্ট দেখে এগুলা দেখে আসলে তো ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাপ্লাই করে, কিন্তু ওরা কাদের নাই নর্মালি হয়তো মানে একদম প্র্যাকটিক্যাল, হয়তো কেউ 1 বছর এক জায়গায় চাকরি করছে একটা বিষয় নিয়ে, হ্যাঁ। চাকরি করছে, যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে, যদি অ্যাপ্লাই করে তাহলে ইজিলি হয়ে যায়। ওরা চাই হ্যাঁ। এইটা। হ্যাঁ তো তবে ওরা- সেক্ষেত্রে আমি তোমাদের স্যার উনি কোনো চাকরি করে নাই, তবে বলছে কি যে আমি আমার ইন্টার্নশিপ ছিল। উনি বলছে আমার শুধুমাত্র একটাই কারণে নিয়েছে, কারণ আমি ইন্টার্নশিপ করেছিলাম। শুধু তাই না, আমার ওইখানে তো হইছেই, ইভেন আমি এখানে চাকরি করতে গিয়ে আমার অন্যান্য ফ্রেন্ডরা চাকরি পাই নাই, আমি চাকরি করছি, ইভেন ভালো স্যালারি চাকরি করছি শুধু ইন্টার্নশিপের কারণে। এটা আছে কিছু কিছু কোর্সের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সব কোর্সের জন্য না, চিরঞ্জিত যদি বলো যে স্যার সব কোর্সের জন্য, এরকম না, সব কোর্সের জন্য না। কিছু কিছু কোর্স আছে যেখানে ইন্টার্নশিপটা ডেফিনেটলি যে কোনো কিছুর এক্সপিরিয়েন্সই তোমার জন্য একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে। মনে করো যে তুমি জাস্ট তোমার রেজাল্ট আছে, আর কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে। কেউ মনে করো ভার্সিটির একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিল 4 বছর বা 3 বছর, এইটা কিন্তু তার জন্য একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এটাও কিন্তু তার জন্য একটা প্লাস পয়েন্ট। তো সবকিছুরই প্লাস পয়েন্ট আছে। তো সেই জন্য আমি বলবো যে তোমাদের যেহেতু শেষের দিকে চলে আসছো, তোমরা এই ট্রেনিং গুলো করতে পারো। আর আরেকটাই হলো যে তোমরা যেহেতু এখন করোনা কাল চলতেছে, আবার তোমরা অনলাইন কোর্সও করতে পারো। কোর্সেরা, ইউডেমি, এই যে জিনিসগুলো আছে এখানে তোমরা অনলাইন কোর্স করতে পারো। প্লাস হলো যে যদি প্র্যাকটিক্যালি তোমাদের এরকম ইচ্ছা থাকে ইন্টার্নশিপের বা বিভিন্ন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, সেক্ষেত্রে বিটাক নামে একটা কারিগরি প্রতিষ্ঠান আছে, তোমরা জানো হয়তো বা, তেজগাঁর ওইখানে, ওরা ওইখানে প্রফেশনালি কোর্স করায়। বা ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টে আমাদের কথাবার্তা চলতেছিল, কিন্তু এই করোনার কারণে আসলে আমাদের স্টপ হয়ে গেল। স্যার আসলে যদি ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করতে পারেন মানে তাহলে আমরা আমাদের আমাদের এগুলা নাই আসলে, তোমার এটা বিশ্ববিদ্যালয় থেকে করা লাগে আর কি। তো আমাদের চেষ্টা ওই চলতেছিল আর কি। সেটাই বলছি স্যার, যদি ইউনিভার্সিটি থেকে যদি এই স্টেপটা নেয়, কারণ আমরা নিছি এটা অলরেডি আমরা নিছিলাম, স্যার কিন্তু এটা স্যার অন্য অনেক ইউনিভার্সিটি আমাদের জন্য স্যার সুবিধা হবে, বিশেষ করে স্যার কারণ চাকরির আমরা ক্ষেত্রে। বিএসসি হওয়ার সাথে সাথেই আমাদের যদি স্যার, ওখানে পারফরমেন্স ভালো হয় তাহলে হ্যাঁ, ওরা বলো। আমাদের চাকরির ব্যবস্থাটাও করে দিতে পারে। হ্যাঁ বলো। কারণ স্যার আমরা ডিপ্লোমায় যারা স্যার ইন্টার্নশিপ করেছি, দেখা যাচ্ছে যারা যেখানে ইন্টার্নশিপ করছে হুম। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ওখানে চাকরির সুযোগটা পেয়েছে বা পরবর্তীতে অন্য কোথাও এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারছে। এটা একটা সুযোগ। এটাই করলে স্যার আবার নতুন করে আমাদের শেষ করে খুঁজতে হবে আর কি।
এক্সট্রা ই করে এখন ইন্টার্নশিপ। বিএসসি লেভেলে হয়তো বা ওইরকম হয় না, বা জি বিএসসি লেভেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে এটা কোথাও ইন্টার্নশিপ হয় না। ইন্টার্নশিপ জিনিসটা আলাদা জিনিস। ইন্টার্নশিপটা হলো তুমি ওখানে থেকে অফিস করার মতো, ঠিক আছে? ট্রেনিং হয় 7 দিন 15 দিন 14 দিন ট্রেনিং হয়, ঠিক আছে? ক্লাস প্র্যাকটিক্যাল এরকম ট্রেনিং হয়। এটা বাংলাদেশে কোথাও হয় না ইন্টার্নশিপ, বিএসসি লেভেলে হয় না। তো তোমার যেটা বলতে চাচ্ছ যে তোমরা যে ইন্টার্নশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওই 7 দিন বা 10 দিনের আমরা ট্রেনিং এর প্ল্যান করতেছিলাম যে তোমার একবার ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টে ওদের ট্রেনিং সেন্টার আছে। তো আমরা তো যাই, আমরা প্রতিবারই কিন্তু বিভিন্ন গ্রুপ নিয়ে যাই, প্রত্যেক ব্যাচকে আমরা নিয়ে যাই। ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্ট হোক বা আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, আমরা একটা ভিজিট করি। তো ওইটা আমাদের একটা প্র্যাকটিক্যাল নলেজের একটা হতে পারে। আর হলো আমরা চেষ্টা করতেছিলাম যে একটা আমরা 7 দিনের একটা ট্রেনিং এর জন্য। তো সেই ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করলাম, একটা লং প্রসেস যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান, অ্যাপ্লাই করার পরে আমরা পজিটিভ ফিডব্যাক পেলাম। আমাদের ডেট ছিল মেবি মার্চ এপ্রিলের দিকে প্রবাবলি, আমি শিওর না। তো সেই ক্ষেত্রে তখন কি হয়ে গেল, ওইটা করোনার কারণে আমাদের উইথ হোল্ড হয়ে গেল। এখন আবার অ্যাপ্লাই করতে হবে, আবার অ্যাপ্লাই করে আবার আমাদের ডেট নিতে হবে। আবার এখানে ব্যাপারও আছে, এখানে কিন্তু মানে একটা ফি আছে, ঠিক আছে? এটা তোমার প্রত্যেক স্টুডেন্টকে ওরা মানে বেশ ভালোভাবে রাখে। ওদের ট্রেনিং সেন্টার আছে, প্লাস হলো যে থাকার জায়গা আছে। তো এখানে ওরা থাকে, থাকার ব্যবস্থা এবং জি স্যার, ট্রেনিং এর ব্যবস্থা। আমাদের বন্ধুরা ওরা জাস্ট থেকে কয়েকজন বের হয়েছিল, ওরা এখানে করছিল আর কি হ্যাঁ, নরসিংদীতে, নরসিংদী। ওরা তো ত্রিপলিতে। তো তোমরা যেটা করতে পারো যে যদি নিজস্ব থেকে যদি এরকম ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করে ওদের কোনো স্লটে ঢুকে যেতে পারো, এটা একটা ওয়ে হতে পারে। আর হলো যে বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে এই মুহূর্তে তো দেখতেছো যে এই মুহূর্তের অবস্থা তো আসলে ভালো না। এই তবুও সময় আমরা তো স্যার সবারই খারাপ অবস্থা। হ্যাঁ, তবুও আমরা আমাদের প্ল্যান তো আছে। তোমার আব্দুল মুনিম স্যার, আব্দুল মান্নান স্যার এই দায়িত্বে আছে। তো আমি যেটা হলো যে আবার হয়তো বা আমাদের বিশ্ববিদ্যালয় যখন খুলবে, তখন আমি আবার অ্যাটলিস্ট পার্সোনালি স্যারকে আবার বলবো আচ্ছা, যে স্যার। আমি একজন পরিচিত বড় ভাইয়ের সঙ্গে জানি, যিনি পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। আচ্ছা তো উনি কি করছে, উনি হচ্ছে আপনার এনার্জি প্যাকে, আচ্ছা আচ্ছা, উনি এনার্জি প্যাকে ওই ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ করছে। তো এই ক্ষেত্রে হয়েছে কি, উনি বলে যে আমরা যখন প্রথমে গেছি আমাদের তো গণেই না, আমরা যে পাবলিক ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করে ওদের কাছে গেছি, আমাদের গণেই না। না, মানে তারা চায় না যে আসলে এরা এখনই এই সম্পর্কে ভালো জেনে যাক। তো তারপরে ডে বাই ডে তারা চেষ্টা করে ভালোভাবে শিখছে। তো হুম, শেখার পর ওইখানেই ওদের কভার করছে। আর তার বেটেলকো বা এনার্জি পাকে যদি বোঝে নিতে সেরকম লেভেলের কিছু হয়। So আমি ছিলাম হচ্ছে যে ওই পিএলসি আর ট্রান্সফরমার উপর অনেক বেশি ইন্টারেস্টেড। যদি এই আচ্ছা। টাইপের ফ্যাক্টরি বা একটা মানে রেপুটেটেড কোম্পানি যদি হয়, তাহলে যারা মোটামুটি যাবে একটা ভালো নলেজ নিয়ে বের হতে পারবে। ইভেন যদি হ্যাঁ, কোনো এই ক্ষেত্রে হ্যাঁ, সুযোগ তুমি যেটা থাকে। বলছো ঠিক আছে। এটাতে অবশ্যই এরকম এরকম অপরচুনিটি থাকতে তো ভালোই হতো। এরকম অপরচুনিটি থাকলে আমিও করতাম। ঠিক আছে? আসলে ট্রেনিং এর তো অবশ্যই দরকার আছে। তো সেই ক্ষেত্রে আসলে ওই যে কিছু লিমিটেশন তো আমাদের থাকে, সবকিছু তো আমাদের হাতে থাকে না। তো জি স্যার। দোয়া করো আর কি, যাতে এই প্রসেসটা শুরু হয়। আর স্পেশালি যদি এখন এই মুহূর্তে মানে করতে চাও, তোমরা অনলাইন করতে পারো, কিছু কোর্স থাকে, বা তোমরা করোনার পরবর্তীকালে মাঝে স্যার সাথে যোগাযোগ করতে পারো। মাঝে স্যার পিএলসি রিলেটেড অনেক কিছুই মানে গভর্নমেন্টের মানে তোমার প্রজেক্টও সে চালায় মাঝে মাঝে, আমি দেখছি। তো মাঝে স্যার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, জি আমরা এটা স্যার। শেষ করি, আজকে একটু শেষ করি। এটা শেষ না করলে ওকে। আমাদের করতে হবে না। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ভয়েড সেটআপ আমাদের শেষ। নেক্সট আমরা এখন যাব হলো যে স্যার আমাদের মেইন কোডিং এ যাব। ঠিক আছে? তো মেইন কোডিং এ যাওয়ার শুরুতেই আমরা যেহেতু আমরা এই প্রোগ্রামে একটা মজার ব্যাপার হলো আরডিনো কিন্তু আসলে স্পেসিফিক্যালি মানে কেউ যে কোনো এ টু জেড শিখতে পারবে কোনো মানে টেমপ্লেট ওইরকম কিছু না। আরডিনো কিন্তু অ্যাকচুয়ালি ওর যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, ওই এক্সাম্পলের কোড গুলাকে বুঝতে হবে, বুঝে বুঝে বসাতে হবে। এবং আরো মজার ব্যাপার হলো কিছু ফাংশন আছে, আরডিনো কিছু বিল্ড ইন ফাংশন আছে। আমি একটু আনমিউট করি সবাইকে, কারণ একটু সাউন্ড হচ্ছে। আচ্ছা, তো আরডিনো কিছু বিল্ড ইন ফাংশন আছে, তো ওই ফাংশন গুলো ইউজ করলে তোমার আর এত ডিটেলস কোড করা লাগে না। তো বিভিন্ন রকম ফাংশন আছে। তো এখানে আমরা একটা ফাংশন ইউজ করতেছি পালস ইন। পালস ইন এর ফাংশনটার কাজ হলো যে এইটা যেই পিনটা তুমি এই পালস ইন এর ভিতরে দিবা, মানে পালস ইন ফাংশনটা লেখার পরে প্রথমে দিতে হবে তার পিন নাম্বার, এবং তারপরে দিতে হবে হাই বা লো, মানে এটা কতটুকু হাই হলো। হাই মানে হলো কতটুকু ভোল্টেজ। হাই মানে হলো মনে রাখবা ডিজিটাল ইলেকট্রনিক্সে 5 ভোল্ট বা 1, আর লো মানে হলো 0। ঠিক আছে? তো কতটুকু হাই হলো, তো এই পালস ইন ফাংশনটা আমাদের যেটা করবে,
যে এই ইকো পিন মানে 12 নম্বর পিনটা আমাদের কতটুকু হাই থাকবে। হাই হাই থাকা মানে কি, কারণ কি ট্রিগার পিন থেকে যখন আমাদের পালসটা যাবে, ট্রিগার পিন থেকে যখন আমাদের পালসটা যাবে, যাওয়ার পরে ধাক্কা খেয়ে যখন আবার আমাদের ইয়ে পিনটাতে আসবে, ইকো পিনটাতে আসবে, তখন কি সেই পালসটা এবার আসবে। হ্যাঁ, তো ওইটা কতটুকু তোমার হাই রইলো, ঠিক আছে, ওইটা মেজার করে সে আউটপুটটা দিবে সেকেন্ডে বা মিলি সেকেন্ড হোক বা মানে সময় আউটপুট দিবে, যেটা আমরা একটা কি করব, আমরা ডিউরেশন নামে একটা আমরা শুরুতেই আমরা একটা ভ্যারিয়েবল ধরে রাখছিলাম, এই ডিউরেশনের মধ্যে ধরে রাখবো। তার মানে যতটুকু যে সময়টা লাগলো ট্রাভেল টাইমে, এই সময়টা কিন্তু এই ডিউরেশন নামে এই ভ্যারিয়েবলে কি এসে সঞ্চিত থাকবে বা স্টোরেজ থাকলো। তাহলে ডিউরেশন ইকুয়ালস টু এখন কতটুকু সময়, এটা আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু ভয়েড ইয়ে তোমার লুপের ভিতরে থাকবে। তারপর আমরা শুরুতেই কিন্তু বলছি যে দেখো যে আমাদের কিন্তু ডাবল যখন যাবে আবার আসবে, এটা কিন্তু ডাবল তোমার ট্রাভেল টাইম হবে। তাহলে সেই ক্ষেত্রে সাউন্ড কিন্তু একটা নির্দিষ্ট বেগ আছে, এখানে লেখা আছে মানে কত 343 মিটার পার সেকেন্ড। তো দেখো 343 মিটার পার সেকেন্ড বেগে সেই সাউন্ডটা যাবে। তাহলে আমাদের সময়টা কিভাবে আমরা ডিস্টেন্সের সাথে আমাদের একটা ম্যাচ আপ করতে হবে। স্যার 343 মিটার যায় কত, 343 মিটার যায় 1 সেকেন্ডে, ঠিক আছে, বা মানে 1 সেকেন্ডে কত দূর যায় 343 মিটার। তাহলে আমরা যেটা করব স্যার 343 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মাইক্রো সেকেন্ডে কত যায়, 1 মাইক্রো সেকেন্ডে কত মিটার যায়। তো আমি 1 মাইক্রো সেকেন্ড মানে কি 1 × 10⁶, এখানে এই 10⁶ কে যদি আমি এই পাশে নিয়ে যাই, এটা ভাগ দিলে একটা ভ্যালু আসবে, ওইটা মিটারে থাকবে। ওই মিটারকে যদি আমি আবার সেন্টিমিটার নিতে চাই, তাহলে 100 দিয়ে গুণ দিব। ফাইনালি দেখো এখানে যেটা যেটা আসছে 0.343 সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ড। এটা মানে হলো যে প্রতি মাইক্রো সেকেন্ডে এত সেন্টিমিটার সে ডিস্টেন্স কভার করে, প্রতি মাইক্রো সেকেন্ড। তো প্রতি মাইক্রো সেকেন্ডে এত সেন্টিমিটার ডিস্টেন্স কভার করে। এইটাকে যেহেতু এখানে ইয়ে আকারে আছে তোমার দশমিক আকারে আছে, এটাকে যদি আমরা এটা ইয়েতে নেই মানে ভগ্নাংশে নেই, তাহলে 1/29.1 সেন্টিমিটার। তার মানে 1 সেন্টিমিটার ডিস্টেন্স অতিক্রম করতে কত মাইক্রো সেকেন্ড লাগে, এত মাইক্রো সেকেন্ড লাগে। এটা দিয়ে এটা বোঝা যায় যে 1 মাইক্রো সেকেন্ড 1 সেন্টিমিটার ডিস্টেন্স অতিক্রম করতে এত মাইক্রো সেকেন্ড লাগে, ঠিক আছে। তাহলে এত মাইক্রো সেকেন্ড যদি লাগে এক ইয়েতে তোমার, সেই ক্ষেত্রে আমাদের যে তোমার ডিউরেশন থাকবে, তাহলে এত মাইক্রো সেকেন্ড ইকুয়ালস টু কি 1 সেন্টিমিটার। তাহলে আমাদের যে ডিউরেশনটা আমরা সময় পাবো, যে মনে করো এখানে 500 মাইক্রো সেকেন্ড আসছে, 500 মাইক্রো সেকেন্ড আসছে, তাহলে ওইটা কিন্তু যাওয়া আসা দুইটা মিলে। তো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে পাবো কত 250 মাইক্রো সেকেন্ড। 250 মাইক্রো সেকেন্ড আমি পেলাম এখানে। এই 250 মাইক্রো সেকেন্ড আমার শুধু যাওয়ার সময় বা শুধু ওই ডিস্টেন্সটা কভার করার সময়। তাহলে এইটাকে যদি আমি 1 সেন্টিমিটার যাই, এই মনে করো এটা 30 মাইক্রো সেকেন্ড, আমি এটাকে 29 না বলে 30 বলতেছি সাপোজ, 30 মাইক্রো সেকেন্ড। তাহলে 1 সেন্টিমিটার যায় 30 মাইক্রো সেকেন্ড। তাহলে এই টোটাল সেকেন্ডটাকে যদি আমি 30 দিয়ে ভাগ দেই, আমি আউটপুটে যে ভ্যালুটা পাবো সেটা থাকবে আমার সেন্টিমিটারে। মনে করো 3 আর 24, ঠিক আছে, আমার 8 পয়েন্ট সামথিং 8.2 বা 8.1 সেন্টিমিটার। তার মানে তোমার যে অবস্টাকেলটা আছে সেটা হলো 8.1 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। এইটা হলো বেসিক্যালি এই সময় থেকে ডিস্টেন্সে কভার করার জন্য তোমার, বুঝছো, সময় থেকে ডিস্টেন্সে কভার করার জন্য এই হলো তোমার এক্সচেঞ্জটা। তো সেই ক্ষেত্রে এখন তো আমাদের তো ফিক্সড না, কারণ আমরা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে এই ডিউরেশনটা চেঞ্জ হতেছে। কারণ অবস্টাকেল পিছিয়ে চলে গেল, তাই ডিউরেশনটা এখন চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডিউরেশনটা ভ্যারিয়েবল আকারেই থাকবে। তো এখানে ইঞ্চটা বাদ দাও, এখানে ইঞ্চটা আমাদের দরকার নেই, আমাদের আমরা সেন্টিমিটার, ইঞ্চ আর সেন্টিমিটার সেম জিনিস এখানে। তো 1 সেন্টিমিটারের জন্য কি, সেন্টিমিটারের জন্য আমরা কি করব, ডিউরেশন বাই 2, কারণ কি ডিউরেশনটা কিন্তু দুইটা ডিস্টেন্সের তোমার সমন্বয়, বাই 2 ডিভাইডেড বাই 29.1। এটার আউটপুট যেটা দিবে সেটা কি সেন্টিমিটারে আসবে। এখন এই সেন্টিমিটারে আসার পরে এখন আমরা যদি মনে করো যে ফাইনালি দেখি আউটপুটটা কি দেখাইছে, ফাইনালি আমরা এই আউটপুটটা আমরা তোমার সিরিয়াল মনিটরে দেখতে যাচ্ছি। তো সিরিয়াল ডট প্রিন্ট, তো আমাদের সিরিয়াল ডট প্রিন্টে যখন আমরা এখানে ই লিখবো, সিএম লিখবো, তখন এই সেন্টিমিটারের ভ্যালুটা কি চলে আসবে, মানে দেখাবে সিরিয়াল মনিটরে সেন্টিমিটার কত সেন্টিমিটার ওই ভ্যালুটা আসতে থাকবে। হ্যাঁ এটা তো বলো। ইঞ্চি বা সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু একটু আগের পেজে ওই যে ইসের ডিসটেন্সের পর ইউএস দেওয়া আছে, এইটা কি স্যার? সেন্টিমিটার ডিভাইড মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ও মাইক্রো ঠিক আছে। সেকেন্ড, ওটা ওই মাইক্রো সেকেন্ড ও মাইক্রো চিহ্নটা তো ইউ এর মতো হইছে যেন বুঝতে পারি নাই। মাইক্রো সেকেন্ড। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখো এখন এইটা তো আমার তো আসলে এটা আমি যেটা কথা বললাম যে কিভাবে আমরা ডিসটেন্সটাকে আমরা স্ক্রিনে দেখলাম।
এখন আমাদের যেটা কাজ হবে মনে করো যে আমি যেটা বলছিলাম শুরুতে আমাদের উদ্দেশ্য ছিল যে এই টাইপের সেন্সর ইউজ করার পরে কিভাবে আমরা একটা অন্ধকে আমরা হেল্প করবো। তো ওরা যেটা করছিল যে হাতের সাথে এই সেন্সরটা লাগাইছিল, হ্যান্ড গ্লাভস এর সাথে লাগাইছিল, এবং ওরা কি করছে একটা নির্দিষ্ট ডিস্টেন্সকে ওরা তোমার এই ধরছে, কি বলে সেফ ডিস্টেন্স ধরছে। মনে করো ওরা 1 ফিট কত 12 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 1 ফিট আমার এক্সাক্ট মনে নাই এখন, 25 বা 26 সেন্টিমিটার এরকম হতে পারে আর কি। কত সেন্টিমিটার দ্বারা আমি বলতেছি 30 সেন্টিমিটার। আচ্ছা 30 সেন্টিমিটার মানে 1 ফিট। তো মনে করো ওরা ধরতেছে যখন একটা ব্যক্তি হাঁটার সময় 2 ফিট মোটামুটি তার একটা ডিস্টেন্স। তো ওরা এখানে কি ধরলো, ওরা ধরলো যে 60 সেন্টিমিটারটা সেফ ডিস্টেন্স। তো ওরা এই পর্যন্ত করার পরে যে এরপরে যেটা করছে যে, ঠিক আছে, এরপরে যেটা ওরা করছে যে একটা বাজার ইউজ করছে, সাপোজ সেই বাজার ইউজ করছে। এখন সেই বাজারটা হলো ওর আউটপুট। যখনই কেউ 60 সেন্টিমিটারের কাছে চলে আসবে তখন সে বাজারে সাউন্ড দিতে থাকবে, মানে তখন সেই অন্ধটা স্টপ থাকবে। তো ওরা যেটা করছে যে এই ইয়েতে সেন্টিমিটার সিএম যে আগের এই যে এই সেন্টিমিটারের এই ভ্যালুটাকে ওরা ইফ এলস লজিকে ফাটাইছে। কিরকম, স্যার যদি ইফ আমরা ইফ এলস অবশ্যই করছি, ইফ সিএম ইকুয়ালস টু অর গ্রেটার দেন ইকুয়ালস টু, যে এরকম আছে না, গ্রেটার দেন হবে না, তো এখানে আমরা লেস দেন ইউজ করবো। যদি সিএম লেস দেন ইকুয়ালস টু 60, যদি এটা 60 থেকে ছোট বা ইকুয়াল হয় তখন ডিজিটাল রাইট মানে তখন ডিজিটাল রাইট একটা পিন দিয়ে দিবে, যে পিনটার আউটপুট সাথে, দিবে। হ্যাঁ, যে পিনটার সাথে বাজারটা কানেক্ট থাকবে, ঠিক আছে, ওই পিনটা হাই করে দিবে, মানে বাজারটা তখন হাই হয়ে যাবে। আর এলস, তারপর তারা এলস দিয়ে দিবে, এটা তো ইফ এই কন্ডিশনে, এলস ওই পিনটাকে তারা লো করে রাখবে, লো, ওই ডিজিটাল রাইট ওই পিনটা লো। আর যখনই এই 60 সেন্টিমিটারের ভেতরে চলে আসবে তখন কি এটা হাই। তো এই যে এইভাবে ইফ এলস লজিক দিয়ে বেসিক্যালি আমাদের হার্ডওয়্যার যে প্রজেক্ট গুলো থাকে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ইফ এলস, মানে ইফ এলস বলো বা ফর লুপ, এগুলা ইউজ করে, খুব বেসিক ইনফরমেশন ইউজ করে। আর আরডিনোর কিছু ফাংশন আছে, যদি আমরা এলসিডি ব্যবহার করি, এলসিডি কিছু ফাংশন আছে আরডিনোর এক্সাম্পলেই তোমাদের দেয়া আছে, ওই ফাংশন গুলোকে অবশ্যই অ্যাড করতে হবে। এবং ওইখানে বলে দেয়া আছে যে এলসিডি কোন পিন গুলাতে কোনটাতে কানেক্ট করতে হবে, 16টা পিন আছে এলসিডি, কোনটার সাথে কোনটা কানেক্ট করতে হবে এবং কোনটার সাথে কোনটা কানেক্ট করতে হবে, এগুলো এক্স্যাক্টলি বলে দেয়া আছে। তো এইভাবে কিন্তু একটা আরডুইনোতে আমরা ওই ফাংশন গুলা প্লাস আমাদের লজিক গুলা ইউজ করে আমরা কোড করতে পারি। তবুও আমি বলতেছি যে আসলে এই জিনিসটা আসলে একদিনে হবে না, একদিনে একটা প্রজেক্ট করে হবে না, বাট কনফিডেন্সটা ডেভেলপ হবে। তুমি আগে যে যে প্রজেক্টটা তোমরা হয়তো বা কপি পেস্ট করে দিতা, এখন কিন্তু বুঝবা যে না, এখানে ডিজিটাল রাইট এই পিন দিছে, মানে এই পিনটাতে এই লজিকে এই পিনটাতে হাই করে দিচ্ছে। সো অ্যাটলিস্ট আমরা কোডটা দেখে বুঝতে পারবো। সো আমরা যখনই অনলাইন থেকে কোড নামাবো বা যেটাই দেখবো অনেকে কেউ করছে, সেটা দেখে যাতে আমরা বুঝবো যে সেটাকে এডিট করতে পারি। ঠিক আছে, এখনো সেমও, কিন্তু আমরাও কিন্তু এমন না যে আরডিনো কোড একবার প্রথম থেকে এ টু জেড লেখা শুরু করি, আমরা কোডগুলোকে এডিট করি। কিন্তু কোডগুলোকে এডিট করার জন্য, কোনো কিছুকে এডিট করার জন্য কিন্তু ডেফিনেটলি ওইটা নিয়ে তোমার আইডিয়া থাকতে হবে। তুমি যেখানে সেখানে উল্টাপাল্টা এডিট করলে কিন্তু জিনিসটা কাজ করবে না। তো ডেফিনেটলি প্রোগ্রামিংটা, আমি আবারও বলতেছি, প্রোগ্রামিংটা কিন্তু আসলে প্র্যাকটিসের। প্রোগ্রামিংটা কেউ তোমাকে আসলে মানে তোমাকে রুলস রেগুলেশন গুলো বলে দিতে পারে, রুলস রেগুলেশন গুলো হয়তো বলে দিতে পারে, বাট তোমার কেউ কিন্তু প্রোগ্রামিংটা তোমাকে একবার এই টু জেড শিখাই দিতে পারবে না, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আসতে হবে। তো এইটা হলো টোটাল সেই প্রোগ্রামটা, যে আমি যে প্রোগ্রামটা ডিবাগ করলাম একবারে শুরু থেকে ধরে ধরে, এইটা ছিল তার টোটাল প্রোগ্রামটা। ঠিক আছে, এখানে টোটাল প্রোগ্রামটা দেওয়া আছে, আর এইগুলো কিছু রেফারেন্স, নরমাল রেফারেন্স আমি ইউজ করছিলাম এই প্রজেক্টের এই ফাইলটার জন্য। তো আমি চেষ্টা করলাম যে তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। আমি জানি না যে কতটুকু তোমরা এখান থেকে নিতে পারছো বা কতটুকু নিতে পারছো, বাট আমি চেষ্টা করলাম আর কি একটা প্রজেক্টকে একবারে ধরে ধরে কিভাবে আমরা কানেকশনের সাথে আমরা প্রোগ্রামিং এর সাথে কিভাবে লিংক করতে হয়। ঠিক আছে, তো এইটা ছিল আমার একটা ট্রাই। আর আমি এখন যেটা তোমাদের দেখাবো, আমি এইটাও আমার একটা প্রজেক্ট গ্রুপের একটা আমার কাজ লাস্ট, এটা কোন সেমিস্টারে ছিল এই দেখে মনে না, আচ্ছা 11 জুলাই 2000, আজকের ডেট। আচ্ছা দাঁড়াও, আমার মনে একটা মেসেঞ্জারে ফোন আসছে। ক্লাসে আছি রে আমি, ক্লাস শেষ করে ফোন দিতে হবে। হ্যাঁ, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি তোরে। 9টা 20।
গেছে? বুঝলাম না, এটা এখনো চলতেছে কেন? অত কেটে দিচ্ছি। আচ্ছা, এখন মনে গেছে। আচ্ছা, তো তোমাদেরও যেটা আমি বললাম শুরুতেই বললাম, তোমাদেরও এরকম একটা যে কোনো একটা প্রজেক্টকে তোমরা চুজ করবা। চুজ করার পরে তোমরা এই প্রজেক্টটাকে এইভাবে এই টাইপেই সাজাবা। আমি এই স্লাইডটা দিচ্ছি না, কারণ এই স্লাইডটা এই স্টুডেন্টদের করার কাজ, তো আমি এটা তোমাদের শেয়ার করতেছি না। আর তোমরা যেহেতু ভিডিও থাকতেছে, তোমরা এটা পরবর্তীতে এইভাবে দেখে দেখে করবা। সবসময় মনে রাখবা, যে কোনো একটা প্রজেক্ট করবা, সেই প্রজেক্টের পেছনে একটা মোটিভেশন থাকতে হবে। মানে আমি বেহুদা এইগুলোর সাথে কানেক্ট করে লাগাই দিলাম, এটা হয়ে গেল, বাতি জ্বললো বা ফ্যান ঘুরলো, এটা কিন্তু হতে পারে না। ঠিক আছে, অবশ্যই একটা মোটিভেশন থাকবে। প্রজেক্টের যে কোনো প্রজেক্ট করি আমরা, একটা মোটিভেশন থাকতে হবে তার প্রজেক্টের জন্য। তো এই ওরা যেটা করছিল যে ওরা একটা তোমার একটা ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করছিল ড্রাইভারদের জন্য। মানে ড্রাইভাররা মনে করো যে বিভিন্ন জোন আছে, যেমন হাসপাতাল হোক বা তোমার কনস্ট্রাকশন এরিয়া বা স্কুল এরিয়া, ওই জায়গাগুলোতে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকলেই, মানে ডিস্টেন্স আগে থেকেই তাদের কাছে ভয়েস কমান্ড এবং তোমার এলসিডি স্ক্রিনের মাধ্যমে তাদের কাছে দেখাবে যে সামনে স্কুল আছে। কারণ অনেক সময় হতে পারে আমি খুলনাতে ড্রাইভ করতেছি, কিন্তু আমি খুলনা রাস্তাঘাট জানি না। আর যদি এখন তোমার চলে আসছে অনেকটাই, তোমার গুগল ম্যাপ চলে আসছে যদিও, কিন্তু গুগল ম্যাপ তো আসলে সবসময় অনেক জায়গায় কিছু রিমোট এরিয়াতে নেটওয়ার্কও থাকে না। সেক্ষেত্রে তোমার ওদের যে ডিভাইসটা, এটা খুবই অল্প খরচে ওরা করছিল, যে এটা মনে হয় স্যার 32তম ব্যাচের থেকে মনে হয় দিছিল। 32তম ব্যাচে, হ্যাঁ 32তম ব্যাচে। তুমি কিভাবে জানলা? স্যার এখানে যে একজন পরিচিত আছে তো, নূর আলম, উনি করছিল এটা। আমার রুম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 32তম ব্যাচে, হ্যাঁ আমার এখন মনে পড়ছে 32তম ব্যাচে। সো যেটা করছে পরবর্তীতে ওরা তোমার যখন একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, মনে করো যে একটা স্কুলের 100 ফিট আগে থেকেই ওরা একটা সিগন্যাল পাবে, সিগন্যাল সাথে সাথে ওদের ভয়েস কমান্ডে বলতে থাকবে যে সামনে স্কুল আছে, লিমিট ইউর স্পিড, আর স্পিডটাকে 40-এর নিচে নিয়ে আসো। ড্রাইভারটা যাতে অনেকটা অ্যাটেন্ড থাকে, তো ড্রাইভার যাতে অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন পায়, তো ওইভাবে যাতে সে কন্ট্যাক্ট করতে পারে। তো ওদের মানে এইটা মোটিভটা খুব ভালো ছিল, যে যেহেতু আমাদের ওরা একটা রিসার্চ মানে বের করছিল, ডেটাও বের করছিল, যে দেখো রোড অ্যাক্সিডেন্টে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে, এবং কত টাকা লস হচ্ছে আমাদের দেশে প্রতিনিয়ত। এই যে এইরকম যে ব্যানার গুলা থাকে নর্মালি, কিন্তু আমাদের রাস্তাঘাটেও কিন্তু এরকম ব্যানার থাকে, এই ব্যানার গুলো রাতে কিন্তু অনেক সময় চোখে পড়ে না, বা ড্রাইভাররা খুব স্পিডের কারণে এই ব্যানার গুলো চোখে পড়ে না। তো এই ব্যানারটাকে ওরা ডিজিটালাইজ করে নিয়ে আসছে, এবং সাথে ভয়েস কমান্ডটা ওরা অ্যাড করছিল। তো এরকম প্রজেক্টে কি থাকবে, সব ডেফিনেটলি মোটিভেশন তোমরা অ্যাড করবা। অবজেক্টিভ, প্রজেক্টের মাধ্যমে কি করতে যাচ্ছ, ওরা একটা অ্যালার্ট সিস্টেম ডিজাইন করতে চাচ্ছে, যেখানে ওরা তোমার অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, যেটা মানে অ্যাক্সিডেন্ট যেসব এরিয়াতে বেশি হয়, হতে পারে তোমার শার্প টাউন, হতে পারে স্কুল এরিয়া বা হিল এরিয়া যেগুলো আছে, তো ওইখানে ওরা এটা ওদের অ্যালার্ট দিবে ড্রাইভারদের, এবং অলসো ভয়েস কমান্ডের মাধ্যমে কি ড্রাইভারকে তারা ওরা অ্যালার্ট করবে। তো এই আমি যে তোমাদের যে স্লাইডটা দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আমাদের প্রজেক্টের ডিফেন্সের স্লাইড, ফাইনাল স্লাইড। সো স্লাইডটা তুমি দেখতে পাচ্ছ, নর্মালি আমরা স্লাইড কিন্তু এত ভালো হয় না। আমরা এখানে দেখো স্লাইডগুলো কিন্তু অনেক গোছানো, খুব নিট এন্ড ক্লিন ভাবে স্লাইডটা ডেভেলপ করছে, এবং আমি এখানে অনেক কাজ করছি ওদের সাথে। তো তোমরা যখন ফাইনালি যে কোনো স্লাইড বানাবা, দেখো এখানে পেজ নাম্বারই আছে ইম্পর্টেন্ট, দেখো পেজ নাম্বার। তোমরা যখন ফার্স্ট পেজে দেখো, প্রজেক্টের টাইটেল থাকবে, প্রজেক্টের গ্রুপ মেম্বারদের নাম থাকবে, তোমার ডিপার্টমেন্টের নাম থাকবে, তোমার ভার্সিটির নাম থাকবে, সুপারভাইজারের নাম দেওয়া না দেওয়া এটা কোনো খুব বেশি বড় কিছু না, ডেটটা থাকবে। তো এই যে এগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্লাইডের তোমরা আমি দেখি অনেকে স্লাইড বানায় পেছনে উল্টাপাল্টা ছবি বা ডিপার্টমেন্টের নাম দেয় না, ভার্সিটির নাম দেয় না, জাস্ট একটা প্রজেক্টের নাম দিয়ে রাখছে। তো এরকম না, একটা স্লাইড দেখে যাতে একটা স্ট্যান্ডার্ড বা একটা প্রফেশনালিজম আসে। তোমরা যখন ফাইনালি যখন কোনো প্রজেক্টে যাবা বা কোনো ইন্ডাস্ট্রির জন্য প্রজেক্টে কাজ করবে, যখন তোমাদের একটা প্রপোজাল দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই স্লাইড প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক সিমিলারলি আরেকটা জিনিস খেয়াল করতেছো, যে আমরা কিন্তু যত বেশি স্লাইডে কিন্তু পিকচার দেওয়া যায়, কালারফুল পিকচার হতে পারে, যত বেশি পিকচার দেওয়া যায়, কারণ কি অডিয়েন্স কখনোই তোমার স্লাইড পড়ার জন্য বসে না, অডিয়েন্স দেখতে চায় বা শুনতে চায়। তো তোমার লাইন বাই লাইন কেউ অডিয়েন্স কখনো পড়বে না। তো যত বেশি দেওয়া যায় এবং যত শর্ট আকারে লেখা যায়। এখানে ওরা লিস্ট অফ কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট ইউজ করেছে ওটা দিছে, এবং এই মেথোডোলজিতে কিভাবে ওরা কোন মেথোডোলজিতে ইউজ করতেছে, যে এই ব্যানার গুলোর সাথে কি থাকবে, এবং তোমার গাড়িতে একটা ডিভাইস থাকবে, গাড়িতে থাকবে রিসিভার, এই ব্যানারে থাকবে ট্রান্সমিটার, ব্যানারটা থেকে ট্রান্সমিট করবে, গাড়িটা রিসিভ করবে। এই মেথোডোলজিতে ওরা কাজ করতেছে, এবং ডেফিনেটলি একটা ব্লক ডায়াগ্রাম থাকবে। ঠিক আছে, তোমরা একটা দেখছো ব্লক ডায়াগ্রাম থাকবে, দেখো এই ব্লক ডায়াগ্রামে দেয়া আছে যে কোন ডিভাইস থেকে কোন ডিভাইসে সিগন্যাল আসতেছে, পরবর্তীতে তোমার আরডিনোতে যাচ্ছে, আরডিনোতে পাওয়ার সাপ্লাই আসতেছে,
এই আরডিনোর এই সেটটা হলো ইনপুট সাইড আর এই সেটটা কি আউটপুট সাইড, এলসিডি তে যাচ্ছে এবং ভয়েস কমান্ডে যাচ্ছে। তো তোমরাও কিন্তু যে কোনো প্রজেক্টের জন্য একটা ভালো নিট এন্ড ক্লিন ব্লক ডায়াগ্রাম ডিজাইন করবা। তারপর ওদের যে সার্কিট ডায়াগ্রামটা ওরা প্রোটিয়াসে করে নাই, কারণ প্রোটিয়াসে এই ওরা যে মডিউলটা ইউজ করছিল আরএফ ট্রান্সমিটার, ওইটা প্রোটিয়াসে এগুলো নাই। সো আরেকটা আরডিনোর সাথে ইন্টিগ্রেটেড কিছু সফটওয়্যার আছে, ফিক্সিং সফটওয়্যার বলে, ওরা শিখছিল ওই এই কাজটা করার জন্য, এই প্রজেক্টে কাজটা করার জন্য ওরা এই সফটওয়্যারটা শিখছিল। তো এইখান থেকে ওরা ওদের সার্কিট ডায়াগ্রামটা দেখাইছে, বোথ তোমার এটা হলো তোমার ট্রান্সমিটার ডায়াগ্রামটা, এটা হলো রিসিভার ডায়াগ্রামটা, ঠিক আছে। তো দেখো খুবই একটা প্রজেক্ট করার সময় কিন্তু অনেকগুলা তোমার কিন্তু প্রসেস আছে। তুমি একটা প্ল্যানিং করতেছো, তারপর সেটা এক্সিকিউট করতেছো, ডাটা নিচ্ছ, সেটাকে অ্যানালাইসিস করে আউটপুটটা কত আসতেছে, কি আসতেছে, তারপর তুমি যখন একটা স্লাইড বানাতে যাচ্ছ সেখানে তুমি কি কি ভাবে মোটিভেশন রাখতেছো, ওইটা নিয়ে স্টাডি করতেছো, সফটওয়্যার থেকে তুমি তোমার সার্কিট ডায়াগ্রাম ইউজ করতেছো। ফাইনালি যখন তুমি রিপোর্ট লিখবা, ওইখানে তুমি কিছু ওয়ে শিখবা কিভাবে রিপোর্টের রাইটিং হতে হয়, আর তোমাকে রিপোর্টটাকে এবার সাজাতে হয়। মানে একটা প্রজেক্ট যখন করে এ টু জেড কিন্তু অনেকগুলা স্কিল তোমাকে এখানে গ্যাদার করা লাগে, বা আলটিমেটলি একটা প্র্যাকটিস হয়ে যায়। এর জন্য তোমার ফাইনাল ইয়ার যখন প্রজেক্ট করবা, আমি জানি না তোমার কে কোন টপিকে করবা, আমি যেটা দেখাচ্ছি বা আমি তোমাদের যেভাবে গাইড করতেছি, এটা হলো অনলাইন অনলি যারা অটোমেশন এন্ড কন্ট্রোল বা স্মার্ট সিস্টেম যারা ডিজাইন করতে চায় বা আইওটি সিস্টেম যারা ডিজাইন করতে চায় তাদের জন্য হেল্পফুল হবে। এখন কেউ যদি পাওয়ার ইলেকট্রনিক্স হতে পারে বা কেউ যদি হয় বিএলএসআই করে, তাদের সাথে কিন্তু এগুলো মিলবে না, কারণ সেখানে সিমুলেশন বেসড কিছু কাজ থাকে। তো সিমুলেশনের জন্য জাস্ট এখানে যেমন সার্কিট ডায়াগ্রাম আছে, ওখানে সিমুলেশন সফটওয়্যার আউটপুট গুলো থাকবে, তোমাদের সার্কিট ডিজাইনের যেগুলো থাকে ওই পিকচার গুলো থাকবে, আর মোরলেস প্রসেসটা কিন্তু সেম থাকবে মোটামুটি। এইখানে ওরা প্র্যাকটিক্যালি যেটা করছিল সেটা হার্ডওয়্যার প্রোটোটাইপের ছবি দিছে এবং ফাইনালি কিছু ফিউচার ওয়ার্ক দিছে যে ওদের ডিভাইসটাকে ওরা কিভাবে ইমপ্রুভ করতে পারে। তো তোমরা যেহেতু এখন যেটা করবে, তোমাদের কিন্তু এই হার্ডওয়্যার প্রজেক্ট কিছু থাকবে না, হার্ডওয়্যার কিছু থাকবে না, তোমরা এই সার্কিট ডায়াগ্রাম বা পর্যন্ত থাকবা এবং ফিউচারে তোমাদের কি কি করতে পারো, এটার সাথে অ্যাড করতে পারো, সেটা তোমরা দিবা। একটা কম্পারেটিভ স্টাডি করবা, তোমরা যে প্রজেক্টটা করতেছো সেটা বাজারে অনেকেই করছে এবং তাদের আউটপুট কি কি কোনটার সাথে কিরকম আছে। যেমন এখানে ওরা একটা কম্পারেটিভ স্টাডি দিছে যে ওদের প্রপোজ সিস্টেমে এরকম আছে, বাজারে আরো 2 থেকে 3টা ওরা সিস্টেম দেখছে, ডেফিনেটলি ওগুলো সার্চ দিয়ে পাইছে এবং পাওয়ার পরে ওগুলোর সাথে ওদের কি কি ডিফারেন্স আছে এবং ফাইনালি ওরা প্রজেক্টে একটা অ্যাপ্রক্সিমেশন কস্ট দিছে যে কারণ ওরা চাচ্ছিল যে এই প্রজেক্টটাকে ওরা অ্যাপ্লাই করবে, ফিজিক্যালি অ্যাপ্লাই করতে গেলে ওদের কি পরিমাণ টাকা লাগবে। তো এই ছিল মোটামুটি তোমাদের একটা আমি যেটা দেখালাম যে তোমাদের এরকম একটা প্রজেক্ট চুজ করে সিলেক্ট করে তোমাদের এইরকম একটা স্লাইড বানাতে হবে, যেখানে তোমাদের একটা প্রজেক্ট স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সেগমেন্ট গুলো থাকবে, মোটিভেশন থাকবে, অবজেক্টিভ থাকবে, তোমাদের সার্কিট ডায়াগ্রাম থাকবে, মেথোডোলজি বা ব্লক ডায়াগ্রাম থাকবে, আউটপুট থাকবে, কম্প্যারিজন থাকবে, ফিউচার ওয়ার্ক থাকবে। এই সেকশনগুলো, এই 5 থেকে 6টা সেকশন তোমরা ইউজ করে গ্রুপে একটা, কিন্তু আমি কিন্তু খুব বড় কাজ না, গ্রুপে একটা দিছি সবাইকে। তো আশা করি বুঝতে পারছো সেলিম। ওইটা অবশ্যই তোমরা আজকে একটা পোস্ট আকারে লিখে তোমরা অলরেডি কাজ শুরু করে দিবা, যেহেতু হার্ডওয়্যার না সফটওয়্যারে তোমরা যে কোনো একটা প্রজেক্ট চুজ করবা। এটা হতে পারে যে অনেকে করছে বা পাওয়া গেছে, বাট আমি চাচ্ছি যে তোমরা প্রসেসটা সম্পর্কে জানো, যে ওই প্রজেক্টটা এ টু জেড তোমরা জানো, অ্যাটলিস্ট ও তখন তোমাদের ওই সেগমেন্ট স্যার গুলো আমরা সম্পর্কে আইডিয়া তাহলে হবে। স্যার কয়টা গ্রুপে স্যার বিভক্ত হব আমরা? তোমরা বলছেন যে তোমাদের ইচ্ছা 4জন 5জন করে করতে পারো একটা গ্রুপে, খুব বেশি ঠিক দরকার আছে নেই, স্যার। অথবা তোমরা 5টা গ্রুপ করলাম, আমার মনে হয় 5টা গ্রুপ করলে বেটার হয়, ঠিক আছে। খুব বেশি লোড নেওয়ার জি দরকার জি নেই, কারণ সব স্যাররাই প্রেশার দিচ্ছে আমি জানি, আর লাস্টের দিকে চলে আসতে আমাদের প্রেশারটা বেড়ে যায়। তো আমি খুব বেশি প্রেশার দিব না, তোমরা 5জন মিলে একটা প্রজেক্ট, খুব কি কষ্ট হবে এটা? আমার মনে হয় না, না স্যার ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব আমরা আমার মনে অবশ্যই হয় না। স্যার। তবে অবশ্যই যেটা করবা সেটা নিয়ে প্রপার ধারণা থাকতে হবে, কারণ ওইটার উপর ভাইবা হবে, ঠিক আছে। তো প্রপার ধারণা থাকতে হবে যে একটা জিনিস স্লাইডে লিখছো, তুমি 5জনের মধ্যে তোমরা 3জন কাজ করলা, 2জন কিছু জানো না, আর 5জনকে আমি সেম মার্ক করবো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাইবাটা ইম্পর্টেন্ট, তোমাদের জানাটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকে এই ছিল, আজকে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমাদের ক্লাসটা মোটামুটি কতক্ষণ, প্রায় ঘন্টা খানেকের উপরে অলরেডি ক্রস হয়ে গেছে। তো আমাদের আশা করি তোমরা সবাই তোমাদের রোলটা দিয়ে দিছো ক্লাসে, আর আমি তোমাদের স্লাইডটা আমি দিয়ে দেবো তোমাদের ক্লাসটা শেষ হলে, এবং ভিডিও লেকচারটা আমি তোমাদের আজকে রাতের মধ্যে তোমাদের আপলোড করে তোমাদের দিয়ে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ডেফিনেটলি ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করো। আজকে তাহলে আমি এখানে এন্ড করি, হ্যাঁ, যে তোমরা সবাই দিয়ে থাকো, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে। মোটামুটি সবাই রোল দিছে, বললো যে স্যার আরে না নেট তাহলে চলে। আমাদের শুধু স্যার তৈরি করব স্যার প্রজেক্টের উপর। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই নাসির, আর একটু জোরে বলো। বলতেছি স্যার
তাহলে স্যার আমরা স্যার একটা প্রেজেন্টেশনই তৈরি করব মানে হ্যাঁ প্রজেক্টের উপর হ্যাঁ, একটা এটা প্রেজেন্টেশন নিয়ে তৈরি একটা করবা, মোটামুটি প্রেজেন্টেশন হ্যাঁ তৈরি করবা, এই অনলাইনে প্রেজেন্ট সবাই মানে গ্রুপের একজন স্ক্রিন শেয়ার করবে এবং প্রেজেন্ট করলো, হয়তো বা তোমাদের যদি 12টা স্লাইড থাকে 5 জনে দুইটা দুইটা করে ভাগ করে নিবা, ব্যাখ্যা করবা, এবং তারপরে আমি একটা হয়তো বা ইনস্টা একটা ভাইবা নিলাম যে আচ্ছা তুমি বলো তো এই স্লাইডে যাও, ওই স্লাইডে যে তুমি এটাতে কি বোঝাচ্ছ, এটার মানে কি, এইরকম আমরা বুঝতে পারছো। তো সবাই তোমাদের রোল দিয়ে দিচ্ছ আশা করি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা রইল, সাবধানে থাকো সবাই। হ্যাঁ, আমি এটাকে এন্ড করে দিলাম। আর সেলিম অবশ্যই এই জিনিসটাকে সার্কুলেট করে দাও, জি স্যার, সবার মধ্যে জি। সার্কুলেট করে দাও, কারণ যাতে অ্যাটলিস্ট সময় পায়। এটা ধরে রাখো তোমরা লাস্টের দিকে, ধরে রাখো তোমার লাস্টের দিকে, এত প্রেশার নেওয়ার দরকার নেই। 5 জন মিলে একটা স্লাইড বানাবা, এটা একদিনেরও কাজ না, তোমরা যদি মোটামুটি ভাগ করে নিয়ে বসো, ঠিক আছে। স্যার এটা ঈদের আগে না পরে স্যার? অবশ্যই ঈদের আগে, কি বলো, ঈদের পরে কিছুই যাবে না আমাদের, অবশ্যই ঈদের আগে। আমি তো বললাম শেষের দিকে, 20 তারিখের পরে। তোমাদের আমি 10 দিনের মতো সময় দিলাম, মনে রাখো 10 দিন সময় পেলাম, 10 দিন পরে আমি যে কোনো একটা ডেট দিব, ঠিক আছে। এটাও কিন্তু কোনো ক্লাস টাইমে হবে না, আমি ক্লাস টাইমের বাইরেই নিবো, এটা কোনো ক্লাস টাইমে হবে না, ক্লাস টাইমের বাইরে নিবো, রাত 9টা হোক 9:30 হোক কোনো সমস্যা নেই, আমি এইভাবে এক্সিট করে নিবো। তো ঠিক আছে, আমি রেকর্ডিংটা